শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত দৃশ্যশিল্প বিষয়ক অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্মহের ২৬তম এবং বিশেষ একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বিশেষ পর্ব এই কারণে যে এটি ঠিক সরাসরি দৃশ্যশিল্পের সঙ্গে সংযুক্ত নয়, যদিও গুরুত্বের দিক থেকে দৃশ্যশিল্পের চাইতে কোনো অংশে কম নয় সেটি। আর আজকে আমাদের অনুষ্ঠানের নাম কেবলই দৃশ্যের জন্ম হয়, কিন্তু আজকে আমরা মূলত কথা বলবো একটি দৃশ্যের সম্ভাব্য মৃত্যুর বিষয়ে এবং সেই মৃত্যুকে ঠেকানোর জন্য ঠেকিয়ে কিভাবে আরো নতুন নতুন দৃশ্যের জন্ম দেওয়া যায় সেই বিষয়ে কথা বলতে। এবং সেটি আপনারা অনেকেই আন্দাজ করতে পারছেন, চট্টগ্রামের সিআরবির মতো একটি জায়গা, ঐতিহ্যবাহী, অত্যন্ত নান্দনিক, খুবই গুরুত্বপূর্ণ একটি নগর স্থাপনা, নগর দৃশ্য, তাকে ঘিরে সম্প্রতি যে একটি তৎপরতা শুরু হয়েছে, একটি অশুভ তৎপরতায় শুরু হয়েছে, একটি জনবিরোধী তৎপরতা শুরু হয়েছে, সেই বিষয়ে আসলে আজকে আমরা কথা বলবো, আলোকপাত করব। মূল লক্ষ্য সেই তৎপরতাকে ঠেকিয়ে সেই সুন্দর দৃশ্যটিকে আমরা যেন আমাদের মনের মতো করে সাজাতে পারি, রক্ষা করতে পারি এবং নগরবাসীর কাজে লাগাতে পারি। এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা আজকে এমন একজন মানুষকে পেয়েছি, তার চেয়ে যোগ্য সম্ভবত আর কেউই হতে পারেন না এই বিষয়ে। তিনি একজন বিশিষ্ট স্থপতি এবং নগরবিদ, আমাদের চট্টগ্রামেরই খুবই পরিচিত এবং শ্রদ্ধেয়জন সৈয়দা জেরিনা হোসেন, যিনি সিআরবি কে ঘিরে যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে হচ্ছে, দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান মিলে যে পরিকল্পনাগুলো করেছে, স্ট্রাকচারাল প্ল্যান বলেন, ডিটেল এরিয়া প্ল্যান বলেন, এগুলোর সঙ্গে একেবারেই প্রত্যক্ষভাবে এবং নানাভাবে এটার সঙ্গে যুক্ত ছিলেন। এই নিয়ে তিনি বহুদিন ধরে চিন্তা ভাবনা করছেন, লিখেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন। ফলে আজকে আমরা তার কাছ থেকে আমরা মূলত শুনতে চাইব যে এই বিষয়টির গুরুত্ব বিষয়ে এবং এর সংরক্ষণের জন্য কি কি করণীয় আছে এবং এর জন্য কোথায় কোথায় আমাদের অজ্ঞানতা, কোথায় কোথায় আমাদের অজ্ঞতা কাজ করছে। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস যে মূলত অজ্ঞতা থেকেই আসলে এই সমস্যাটি সূত্রপাত হচ্ছে। সেই জায়গায় যদি আমরা একটু গভীরভাবে নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারি, তাহলে সম্ভবত এই সমস্যা কমে যাবে। সৈয়দা জেরিনা হোসেন একজন অত্যন্ত মেধাবী মানুষ, আমার নিজের অতটা জানা ছিল না, আজকে আমি জানতে পারলাম 1966 সালে তিনি এসএসসি পরীক্ষায়, 68 সালে এইচএসসি পরীক্ষা, দুটোতেই সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়েছেন। এবং তারপর বুয়েট থেকে সেই 68-69 সালে, তখন মানে মেয়েরা বুয়েটে আসা দূরের কথা, স্থাপত্য শিল্প খুব কম মেয়ে যেত, সেখানে তিনি ভর্তি হয়েছেন। সেখান থেকে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণীতেই পাশ করে বেরিয়েছেন স্থপতি হিসাবে। এবং বুয়েটেই শিক্ষকতা দিয়ে তার পেশা জীবন শুরু হয়েছিল। কয়েক বছর করার পরে পারিবারিক কারণে তাকে চট্টগ্রাম চলে আসতে হয়। এসে তিনি প্রথমে স্থানীয় দু একটি স্থাপত্য প্রতিষ্ঠান, অধিভাস, হীরামন ইত্যাদির সঙ্গে কাজ করেন। এরপর আবার এখান থেকে চলে যান এআইটিতে, ব্যাংককের বিখ্যাত প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। সেখানে মূলত নগর পরিকল্পনা বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আবার ফিরে আসেন দেশে। এসে চট্টগ্রামের সিডিএ, যে নগর উন্নয়ন কর্তৃপক্ষ, তার সঙ্গে কাজ করেন, ইউএনডিপির সঙ্গে কাজ করেন বাংলাদেশ সরকারের হয়ে। এরপর চট্টগ্রামে যে একটি মেয়েদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন হয়, তার একেবারে জন্মলগ্ন থেকে যুক্ত ছিল বলা যেত। ওনার হাত দিয়েই এই সমস্ত স্থাপনাগুলো তৈরি হয়েছে, মেয়েদের থাকা এবং অন্যান্য বিষয়গুলো, নান্দনিক বিষয়গুলো। তিনি চুয়েট, যে চট্টগ্রাম প্রকৌশল যে বিশ্ববিদ্যালয়, তারও একদম স্থাপত্যবিদ্যা বিভাগের সূত্রপাতের সময় থেকেই তার সঙ্গে যুক্ত রয়েছেন আর কি। মাঝখানে চট্টগ্রামের তরুণ স্থপতি ছাত্রছাত্রীদেরকে নিয়ে তিনি স্বপ্নিক রিসার্চ স্টুডিও করে ব্যক্তিগত উদ্যোগে কাজ করেছেন সিটি কর্পোরেশনের সঙ্গে। শহরের সৌন্দর্যায়নের ক্ষেত্রে আমাদের আউটার স্টেডিয়ামের পাশের যেটুকু সৌন্দর্যায়ন আমরা আপাতত চোখে দেখেছি, বা একসময় একটা বেশ ভাগাড়ের মতো ছিল, তা সেখান থেকে যে আমরা মুক্তি পেয়েছি মূলত তার কল্যাণে। বর্তমানে তিনি দিঘি কল্প নামে চট্টগ্রাম শহরের একেবারে সর্বশেষ 5টি দিঘিকে পুনরুজ্জীবন করার মহান ব্রত নিয়ে কাজ করছেন, সেই সব তরুণ তরুণীদেরকে নিয়েই। এর মধ্যে চট করে তিনি এক ফাঁকে সিলেটে তার পৈতৃক ভূমিতে অসাধারণ সুন্দর একটি ন্যাচারাল রিট্রিট, বা আমরা জনপ্রিয় শব্দে যাকে রিসোর্ট বলে থাকি, সেটা করেছেন।
পাহাড়, প্রকৃতি, প্রাণ, পরিবেশ সবকিছুকে রক্ষা করে একটি আদর্শ একটি স্থাপনা তিনি সেখানে নির্মাণ করেছেন, যেটি সুইজারল্যান্ড ভিত্তিক যে প্রতিষ্ঠান কর্তৃক আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হিসেবে প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছে। এই মুহূর্তে তিনি পেশাগতভাবে লিপ্ত আছেন সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে। তো আমি আজকে তাকে আমাদের মাঝখানে পেয়ে শুরুতেই তাকে গভীরভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমরা তার কাছ থেকে আজকে অনেক কিছু শিখবো, যার ভেতর দিয়ে আমরা আমাদের এই প্রিয় সিআরবি স্থাপনাটিকে রক্ষা করতে সমর্থ হব। সৈয়দা জেরিনা হোসেন, আমাদের প্রিয় জেরিনা আপা, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আন্তর্জাল মঞ্চে। অনেক ধন্যবাদ আলম ভাই, আপনি অনেক কিছু বলেছেন। আমি অতটা বিখ্যাত নই, আমি আমার মতো করে কিছু কাজ করি আর কি, করতে চাই। এইটা আমার প্যাশন, নগরটাই আমার প্যাশন। মানে আমি স্বপ্ন দেখতে থাকি, ওইটা মানে কেমন জানি মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখা বৃথা, কারণ এইটার কোনো কি বলো ইমপ্লিকেশনের জায়গায় এসে, ইমপ্লিমেন্টেশনের জায়গায় এসে এখানে আমি কোনোই অবদান রাখতে পারি না, পারছি না, পারবো না। সো আমার কেমন জানি একটা মানে ব্যর্থতা নিয়েই মনে হয় মানে শেষ করব আর কি। তো যাই হোক, আমি শুরু করি, কারণ সিআরবি নিয়ে খালি এখন দেখছি যে খালি চট্টগ্রামবাসী না, ঢাকাতেও এইটার প্রতিবাদ হয়েছে, সেই আমেরিকাতে পর্যন্ত এর প্রতিবাদ ওই কালকে না পরশু দেখলাম একটা বিরাট নাগরিক সমাজ ওইখানেও করেছে। তো এখন আমি জানি এরকম একটা জায়গায় হাসপাতাল হওয়া না হওয়ার ব্যাপারটা আলাদা, ওইটা তো সেকেন্ডারি। ওইটা সবাই এতদিনে জেনে গেছে, যে কোনো 500 বেডের একটা হাসপাতালের সঙ্গে 100 আসনের একটা মেডিকেল কলেজ, 50 আসনের একটা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে একটা বিশাল কর্মযোগ্য, এখানে এইরকম একটা দৃষ্টিনন্দন নাগরের কেন্দ্রস্থলে হতে পারে না, সেটা সবাই নানান দিক থেকে। তো আমি ওইখান পর্যন্ত যাব না, আমি খালি বলবো এই জায়গাকে নিয়ে 1965 থেকে যে পরিকল্পনা দলিলগুলা করা হয়েছে এইখানে কি কি আছে। তো এইটাই তো আমাকে আইনি কি বলবো রক্ষা দিবে, যে অন্য কিছুই করার থেকে। হাসপাতালের কথাটা অনেক পরে, এটা কার চিন্তায় কিভাবে আসলো এইটাই আমাকে অবাক করে। তো আমি শুরু করছি আমার কয়েকটা স্লাইডের মাধ্যমে আমি এইটা প্রেজেন্ট করব আর কি। তো এখন শুরু করি। এইখানে দেখতেই পাচ্ছি ইয়েটা আলম ভাই আপনি দিয়েছেন, সরি কিছু বলবেন? না 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 না, এইখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি আমার মতো করে একটা সাদাসিধে একটা টাইটেল দিয়েছিলাম, সেইটা আলম ভাই খুব সুন্দর করে সবকিছু মিলিয়ে এরকম একটা সুন্দর টাইটেল করেছেন, ইতিহাস প্রতিবেশের সুবর্ণ সম্মিলন, সিআরবি, গুরুত্ব, স্বীকৃতি ও সংরক্ষণ। এখন দেখতেই পাচ্ছেন ডান দিকে যে ভবনটা, এইটাই সিআরবি, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং চট্টগ্রামের। আর এর বাঁদিকে যেটা দেখছেন এইরকমই পুরা এলাকাটাই, পরিসরটাই এইরকম, এইটাকে শিরিষতলা এখন নাম দেওয়া হয়েছে। এইখানে অনেক রকম সাংস্কৃতিক ইয়ে হয়, এইটা একটা মুক্ত অঙ্গন যেখানে নগরবাসী নিঃশ্বাস নিয়ে, ওনারাই এইটাকে নগর চট্টগ্রামের ফুসফুস বলে আখ্যায়িত করেছেন। এটা কোনো প্ল্যানিং ডকুমেন্টে ফুসফুস শব্দটা ব্যবহার করে নাই, কিন্তু নগরবাসী এইটাকে তার নিঃশ্বাস দেওয়ার জায়গা বলে এইটাকে বলে, এটা নিঃশ্বাস ফুসফুসেই আখ্যায়িত করেছে। তো এইটাই এখন আমরা সংরক্ষণ করার জন্য উঠে পড়ে লেগেছি, কিন্তু প্রত্যেকটা পরিকল্পনা দলিলে, এটা আমি পরে আসব। তো এটার সঙ্গে তো একটা ইতিহাসের, চট্টগ্রামের সুদীর্ঘ ইতিহাসের একটা যোগসূত্র আছে। মানে সিআরবি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, যেটা 1899 সনে হয়েছে,
এটা তো আসাম বেঙ্গল রেলওয়ের হেডকোয়ার্টার ছিল। এখন বুঝতেই পারেন যে চট্টগ্রামের ব্যাপকতা কত দূর পর্যন্ত ছিল, কারণ যেহেতু বন্দর এখানে, তো ইভেন ওই যে তখন তো অবিভক্ত ভারত, তার আসাম এইটার যত সব চা বাগান এগুলা সব চা এইদিকে এই রেলওয়ে দিয়ে এসেই পোর্ট দিয়ে বিদেশে যেত, রপ্তানি হতো। আর তাছাড়াও যত রকমের এই যে 7 সিস্টার্স বলে যে স্টেট গুলা এখন আলাদা হয়ে গেছে, বাংলাদেশ পূর্ব বাংলা কিংবা পার্টিশনের পরে, দেশ ভাগের পরে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এই পোর্টের এই ক্যাচমেন্ট এরিয়াটা ছিল বাংলাদেশকে ছাপিয়ে পুরা ওই উত্তর পূর্ব ভারত। তাইলে এটার অবশ্যই এই ব্যাপকতা ওই দিকেই বোঝা যায়, কেন এত বড় একটা বিল্ডিং কিংবা একটা পরিসর খালি চট্টগ্রামের এই জায়গায় হলো। তারপরে 1930-31 থেকে 34 পর্যন্ত যুব বিদ্রোহ যেটা হয়েছিল, এইটাই কুইট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা হয়। কিন্তু মানে এইখানে ডু এন্ড ডাই যে বইটা এই যুব বিদ্রোহ নিয়ে খুবই ওয়েল রিসার্চড একটা বই, ওইটাতে ওই লিখেছে যে ভারতের অন্যান্য জায়গায় খালি বলতো চট্টগ্রাম কি করে ফেলছে, আমরা কেন বসে আছি। তো 3টা দিন এই বিশাল ইংরেজ সাম্রাজ্যকে ঠেকিয়ে রেখেছিল। এইখানে ভারতের পতাকাও, স্বাধীনতার পতাকাও একটা উড়ানো হয়েছিল ওই চট্টগ্রামে, এইটার কাছেই একটা জায়গায়। এইখানে এই 7 রাস্তার মহান মুক্তিযুদ্ধেও এইখানে অনেক রকম স্মৃতি আছে, অনেক রেলওয়ের একদম কর্তা ব্যক্তিরাও এইখানে ওদেরকে প্রাণ দিতে হয়েছিল, অনেক ঘটনাও বীরত্বের ঘটনাও আছে এই সিআরবি জুড়ে। মানে ইতিহাস আরো বলে, এই যে যেটা আগে বললাম যে এই নামগুলা সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, গণেশ ঘোষ, অনন্ত সিং, এইরকম আরো নাম। তারপরে এই যে 7 রাস্তা, এটা তো লন্ডনের পিকাডিলি 7 রাস্তার সঙ্গে বলে, এখানে 7 রাস্তার মোড়, অস্ত্রাগার, লুণ্ঠন, চিটাগাং ক্লাব, ইউরোপিয়ান ক্লাব, এইগুলা সব ইমেজ গুলা তো ভেসে আসে এই জায়গাটার কিংবা এই পরিসরের কথা যখন আমরা চিন্তা করি। যে এইটা নিয়ে কিন্তু ইন্ডিয়াতে অলরেডি 3-4টা ছবি বানানো হয়ে গেছে। 1949 সনে হয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার, লুণ্ঠন। তারপরে 2010-এ আরো 2টা হয়েছে, একটা হিন্দি, দুইটাই হিন্দি, আগেরটা বাংলা। তো তার মানে ওরা ওন করেছে এটা যে একটা বিরাট গর্বের বিষয় একটা রাষ্ট্রের জন্য কিংবা একটা ভূখণ্ডের জন্য। এই ছবি কেন করে মানুষ, এটার জন্য বই লেখা হয়েছে, ডু এন্ড ডাই, মানে ওই চিটাগং আপরাইজিং নিয়ে। তো এইসবই তো, এই ইমেজ গুলাই তো আসে একটা মানে রাষ্ট্রের, এইটাই তো গর্ব করার জিনিস আর কি। তো এইখানে এইটা হলো তার ইতিহাসের। তারপরে যেটা, এটা একটা অনন্য সাধারণ নগর প্রতিবেশ। এগুলা দেখেন যে উন্মুক্ত পরিসর, উঁচু নিচু পাহাড়, উপত্যকা, শতবর্ষী গাছ ও বিচিত্র প্রাণ প্রকৃতি। এখানে বলেছেন বা যারা গাছ মানে উদ্ভিদ কিংবা প্রাণী জগৎ নিয়ে কাজ করেন যে কত 100 উপরে মনে হয় প্রজাতির লতা গুল্ম গাছপালা আছে, প্রাণী প্রকৃতি আছে, সতেজ রাখার, খেলাধুলা, মন জাস্ট অবসর কাটানো এবং সংস্কৃতি সবকিছু করার, মর্নিং ওয়াক করার জায়গাও এইটাই। তারপরে আমরা যদি স্থাপত্যের দিকে তাকাই, জন রাস্কিন ফিলোসফার আর্কিটেক্ট যেটা বলেছেন যে বিল্ডিংস should respect the culture from which they have developed. তো এইখানে অনেকে যখন একবার আমি এই কমেন্টটা শুনেছি যে আমরা ব্রিটিশের বিল্ডিং কেন আমরা সংরক্ষণ করব, এটা তো আমাদের কলোনাইজেশনের একটা চিহ্ন। আমি বলবো না, কারণ ব্রিটিশরা যখন আসছে কিংবা কোনো কলোনাইজেশন পাওয়ার, ওরা কি হয় ওই জায়গার কালচারটাকে রেসপেক্ট করে। এখানেও দেখবেন যে আমাদের দেশীয় যে উপকরণগুলো, দেশীয় হোক ইসলামিক হোক, এই ডিজাইন গুলা, জালি ব্রেক, এই যে আর্চ গুলা, এই খিলান গুলা সব দেখবেন যে আমাদের কারিগররা যা করতে পারতো, কিন্তু আমাদের
ইয়ে যেগুলা ছিল, মানে আমাদের ডিজাইন উপকরণ যেগুলা ছিল সেইগুলাই ব্যবহার করে করেছে ওদের বিল্ডিং। সুতরাং এইখানে তো খালি কলোনাইজেশনের ছাপ না, এটা আমরা আমাদের শ্রমিকরা, আমাদের মানে কারিগররা কি করতে পারে এইটারও তো একটা একটা প্রকাশ, মানে এটা একটা প্রাউড, উই শুড বি প্রাউড যে এরকম জিনিস আমরা করতে পেরেছিলাম। এটা আমি একটা ছোট ওয়ার্কশপ কন্ডাক্ট করেছিলাম চিটাগং এর হেরিটেজ নিয়ে ওই এশিয়ান ইউনিভার্সিটিতে। ওইখানে কিছু ছাত্র ওই সামার প্রজেক্টে, তো ওইখানে কিছু ছাত্রীরা এগুলা তুলেছিল, এর থেকে কিছু ছবি আমি এখানে দিলাম। তারপরে এখন আমরা যাই একটা বাসযোগ্য নগর যদি বলি, তাইলে উপরে আমি লিখেছি যে বাসস্থান লাগবে, কর্মক্ষেত্র, উৎপাদন, তো এইসব শিক্ষা, স্বাস্থ্য, এই যে সামাজিক উপকরণগুলো, পরিসর, প্রকৃতি লাগবে, গাছপালা, পশু পাখি, এন্ড বিভিন্ন সংযোগ লাগবে, পানি, বিদ্যুৎ, সড়ক, টেলিযোগাযোগ। কিন্তু মনে করেন একটা আপনার নগরে কিংবা চট্টগ্রামে সবকিছুই আছে, কিন্তু আবশ্যিক যে সংস্থা মানে সংযোজন সেগুলো আছে, সামাজিক সেবা আছে, যথেষ্ট পরিমাণ আছে, উন্মুক্ত উপযুক্ত মানের উন্মুক্ত পরিসরও আছে, সবকিছুই আছে। তাহলেও কি সিআরবিতে হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ ইত্যাদি স্থাপন করা যায়? মানে এর অবশ্যই উত্তর হবে না। কারণ একটা নগর খালি তার আবশ্যিক জিনিস স্থাপনা নিয়ে বেঁচে থাকে না, তার মর্যাদার জায়গাগুলা অপরিহার্য। কারণ তার অহংকার করার উপাদান থাকতে হয়, এটাকে আমরা প্রেস্টিজ বলি বা সিভিক প্রাইড বলি। এটা নানান ভাবে উপাদান হতে পারে, পরিবেশগত হতে পারে। একটা নদীর পাড় দেখবেন বিভিন্ন দেশের যে নগরগুলা অবশ্যই নদীর পাড় দিয়ে গেছে, ওই নদীর পাড়কে কিভাবে সংরক্ষণ করেছে জনসাধারণের জন্য, কিংবা পাহাড়, বনভূমি, এইগুলাও নগরের ভিতরে থাকলে ওইগুলা একটা সংরক্ষণের জায়গা থাকে, কারণ এইগুলা তাদের একটা গর্ব করার বিষয় হতে পারে। বৈচিত্র্যময় পরিসর যদি থাকে, কিংবা সংস্কৃতিগত, গান, নাচ, থিয়েটার, ঐতিহ্যগত হতে পারে, স্থাপনা, নির্মাণ শৈলী, পরিসর, বরেণ্য ব্যক্তিত্ব, সবার এই একটা শহরে হাঁটলে ওই শহর সম্বন্ধে তার সিভিক প্রাইডের জায়গা কিংবা প্রেস্টিজের জায়গা, মানুষ যে কোনো পর্যটন আসুক, কেউ আসলে সে হেঁটে ফিরে গেলেই বুঝে যাবে। কিংবা বাণিজ্যিক দক্ষতা, উৎপাদন, বন্দর থাকলে, প্রযুক্তিগত দক্ষতাও যদি হয়, সিলিকন ভ্যালির মধ্যে আমি মানে কতটা স্কিলড আমার ম্যান পাওয়ার আছে কিংবা আমি করতে পারি, এই সব জিনিস নিয়েই মানুষ কিন্তু তার অহংকারের জায়গা হতে পারে। তো এখন এর জন্য বলা হয় যে একটা পরিশীলিত ও গণতান্ত্রিক নগর পরিকল্পনা ও পরিচালন প্রক্রিয়ায় এমন উপাদান গুরুত্ব সহকারে সংরক্ষণ ও উন্নতি সাধন করা হয়ে থাকে। তো সিআরবি এমনই একটি উপাদান। এইখানে কিছু আমি উদাহরণ দিলাম। বহির্বিশ্বে উন্মুক্ত জনপরিসর, নদীর পাড়ে, কিংবা সেন্ট্রাল পার্ক, যেটা ম্যানহাটনের সবচেয়ে দামি পৃথিবীর 1 স্কোয়ার ফিট উন্মুক্ত জায়গা হোক আর রেন্টাল স্পেসই হোক, কিন্তু 830-এর উপরে একর জাস্ট খোলা ফেলে রেখেছে। কেন? নাগরিকের জন্য। এইখানে তার উন্মুক্ত নিঃশ্বাস বলি, ড্রেনেজকে কন্ট্রোল করা বলি, দূষণকে কমানোর কথা বলি, সবকিছু, নানান দিক, বায়ু দূষণ হোক, শব্দ দূষণ হোক, সবকিছু থেকে একটা স্বস্তি নেওয়ার জায়গা হচ্ছে গিয়ে এইসব নগরে এইগুলা খুবই গুরুত্ব সহকারে সংরক্ষণ করা হয়। কিংবা তার ঐতিহ্য, ওই যে নিচের বিল্ডিংটা হলে কলকাতার রাইটার্স বিল্ডিং, আমাদের এই সমসাময়িক সময়ে করা। তারপরে একটা প্যালেস, রাজত্ব চলে গেছে, ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে গেছে, কিন্তু ওই জায়গাগুলা শহরের মধ্যে ওই টিলাটা প্রিজার্ভ করে রেখেছে। ডান দিকেরটা তো আমাদের নাগাল্যান্ডের কোহিমা, ওইটাও তো ব্রিটিশদের কিংবা ইয়েদের করা ক্যাথিড্রাল। ওরা তো নিজেদের স্বাধীন ভারত হয়ে এটাকে কি বলবো, মানে অবজ্ঞা করার জায়গায় যায় নাই। আর নিচেরটা হচ্ছে এটা হিস্টোরিক টাউন, যেমন আছে তেমন মনে হয়, কিন্তু নিচের তলাটা পুরা
ইয়ের জন্য, ট্যুরিজমের জন্য খুলে দিয়েছে। উপরতলার ভিতরে গেলে পুরাটাই একটা আধুনিক একটা বসবাস করার জায়গা, কারণ সবগুলা এয়ারবিএনবি এখন হয়েছে, নানা রকম ট্যুরিজম হয়, সব একদম একদম মডার্ন ফিটিং নিয়ে সবকিছু আছে, কিন্তু বাইরে থেকে এর কোনোই চিহ্ন দেখা যায় না। তো এইভাবে সংরক্ষণের নানান রকমের কায়দা সারা দুনিয়ায় করে ফেলেছে, কারণ এইটাই ওদের মানে প্রোগ্রেসের, এইটাই ওদের উন্নয়ন, এইটাকেই আমরা যথার্থ উন্নয়ন বলে থাকি। এইখানে প্রকৃতি নিয়ে সিঙ্গাপুর, এই যে উপরের ডান দিকের ছবিটা, এটা লিটল ইন্ডিয়া বলে একটা ছোট জায়গা করে রেখেছে, যে ইন্ডিয়ার ওরা এটাকে ভেঙে চুরে কিছু করতে পারবে না ইন্ডিয়ান মোটিভ ছাড়া। এখানে কিছু যারা এটা বদলিয়ে হয়তো টাইল কিছু হয়তো ওই যে অ্যালুমিনিয়াম এটা সেটা লাগিয়েছে, তাদেরকে আবার এটাকে ফেরত এনে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে নিচের তলায় সব হতে হবে ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান ইয়ে। তো এইখানে মানুষ ইন্ডিয়ান জিনিস কিনতে হলে, ওই মিউজিক শুনতে হলে, ওই খাবার, ওই ক্রাফট, এইগুলা কিনতে হলে এখানে আসে। কিন্তু এর পাশেই কিন্তু একটু দূরে দেখবেন যে পুরাটাই ঝলঝল 1000 স্কোয়ার ফিটের উন্নত মানের আধুনিক স্থাপত্য। তো এইগুলো আর কি, তো আমরা কি প্রিজার্ভ করতে হবে কি না, এটা আমাদের একটা প্ল্যানিং এর মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে এইটা ওরা চিহ্নিত করে থাকে, এইগুলা খুবই কি বলবো নিষ্ঠার সঙ্গে প্রিজার্ভ করে। এখন আসি, এইটা হচ্ছে ইতিহাস ঐতিহ্যের জায়গায় আমরা আসলাম প্রিজার্ভেশনের বলে। এখন আসি যে ওপেন স্পেস, জনপরিসরের জায়গা, এইটাও তো সৃষ্টি করা খুবই দরকার এন্ড সংরক্ষণ করা দরকার, কারণ একটা জনপদ এই ওপেন স্পেস ছাড়া চলতে পারে না। ওপেন স্পেস তো নানান ভাবে হয়, একটা ফুটপাথও তো একটা ওপেন স্পেস এইভাবে। তো এখন 1965-এ আমাদের প্রথম মাস্টার প্ল্যান হয়েছিল চট্টগ্রামের জন্য। ওইখানে এই প্রথম মানে ওর প্রারম্ভিক বক্তব্য ছিল যে চট্টগ্রামের 3টা মূল সমস্যা, একটা হচ্ছে যে কমপ্লিট ল্যাক অফ মডার্ন রোড সিস্টেম, আর আরেকটা ছিল নিড ফর আ মডার্ন ওয়াটার সাপ্লাই সিস্টেম। এই দুইটাই ওই সময় ছিল না, পার্টিশনের পরে যখন আমরা পাকিস্তান হই। কিন্তু আরেকটা যেটা বলেছিল সেটা হচ্ছে গ্রেভ ডেফিসিয়েন্সি অফ ওপেন স্পেসেস, particularly public parks and small amenity areas suitable for use by children, and there are also too few playing fields. এইটাই ছিল 3টা প্রবলেমের মধ্যে এই একটা প্রবলেমকে এইভাবে চিহ্নিত করেছে। এর জন্যই এইটাও বলেছে যে ওপেন স্পেস ইজ অ্যান এসেনশিয়াল হিউম্যান নিড, ইট ইজ নট আ লাক্সারি। আমরা মনে করি আমাদের টাকা নাই, আমাদের গরিব দেশ, আমাদের এইটা, আমাদের তো ওপেন স্পেস দরকার নাই, আমাদের পার্ক দরকার নাই, এটা খালি বিত্তশালী দেশের আছে। না, এটা প্রত্যেকটা দেশের একটা জনপরিসর বাসযোগ্য করতে হলে তার জন্য এই পার্ক লাগবে। এই যে আমাদের বন্যা হলে পট করে ডুবে যায় কেন, আমাদের সফট সারফেস নাই, এটা মানুষের স্বস্তির জায়গা নাই, তার হেলথ ঠিক রাখতে হলেও তো দরকার। তো এর জন্য কি করেছে ওইখানে, ওই 1965-এর কথা বলছি, যে 26টা ওপেন স্পেসের একটা নেটওয়ার্ক করেছিল। একদম ওই নর্থের ফয়েজ লেক থেকে হেঁটে হেঁটে সে কিন্তু পোর্টে যেতে পারতো, ওই নেটওয়ার্ক ফলো করে, ছোট লিনিয়ার ট্রেল, বড় ছোট পার্ক, সার্কিট হাউস, এইটা সেটা করে করে। তো এইটার মধ্যে অনেক, এই 26টার মধ্যে সিআরবি ছিল 10 একরের, এন্ড বাটালি হিল ছিল 53 একর্স। অন্যান্য জিনিস থাকতেই পারে, বলে না এইগুলা ভেঙে চুরে এটা করো, এইগুলাকে জাস্ট জনপরিসরের জায়গা হিসাবেও ট্রিট করো, সেইটাই মানে এজ এন ওপেন স্পেস। তারপরে আসলো 1995-এ, 1995 থেকে 2015-এর যে মাস্টার প্ল্যান, এটার বিভিন্ন ধাপে তো করা হয় মাস্টার প্ল্যান। প্রথমে এর ভিশনটা কি, এর কৌশলগত প্ল্যানটা কি, সেইটাকেই আমরা স্ট্রাকচার প্ল্যান বলি। ওইখানে চ্যাপ্টার 14 অনেকগুলা, এটা পপুলেশন, ইকোনমি কি হবে, রুরাল ল্যান্ড ডেভেলপমেন্ট কি হবে, আরবান কি হবে, এগুলা অনেকগুলা চ্যাপ্টার ছিল। এটাতে চ্যাপ্টার 14টা ছিল প্রেস্টিজ প্রজেক্টস। আমি আগেই যেটা বলছি যে আমাদের একটা সিভিক প্রাইডের জায়গা থাকতেই হয় যে কোনো নগরের। সো এখানে লেখা ছিল, for the residents of Chittagong to gain an increased sense of civic pride in their city, there are grounds for including what
what might be termed prestige projects. Such projects are readily visible, দেখা যায়, they may contribute to Chittagong's sense of place, যেটা আমার জায়গা, making it different from any other town or city in Bangladesh. Chittagong যে different, আমি যে আমার গর্ব করার জায়গা, আমার যে এটা আমার একান্ত জায়গা, এইটার তো কিছু নিদর্শন থাকতে হয়, এইটাই প্রেস্টিজ প্রজেক্ট। তো এর মধ্যে তিনটাই ইয়ে ছিল ইনস্ট্রাকশন সুপারিশ। একটা হচ্ছে PRS 01, সেটা বলেছে পারসু আ লিমিটেড নাম্বার অফ হাই প্রোফাইল প্রজেক্ট, এই যে ক্রিয়েশন অফ ল্যান্ডস্কেপ পার্ক ইন দ্য ওপেন স্পেস ইমিডিয়েটলি এডজেসেন্ট অফ জামাতুল ফালাহ মসজিদ। এখন কি করে রেখেছি, ওইটাকে একটা আর্মি কনস্ট্রাকশন সাইট করে রেখেছি, কেউ কিন্তু আমরা কোনো আওয়াজ তুলছি না এর জন্য। তারপরে একটা সিটি স্কোয়ার ক্রিয়েট করা, ওইটা ডিফাইন করে নাই, কিন্তু খুব ইজিলি ডিফাইন করাই যায়। কিন্তু এরপরে যেটা সিআরবির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হলো PRS 02, conserve buildings and monuments of cultural, architectural and historic interest. এখানে বলছে such buildings are important legacy of the past, reflecting different historical, cultural and national influences. এটা the authority, এখানে CDA এই অথরিটি হওয়ার কথা, কিন্তু সম্পূর্ণভাবে CDA ওই জায়গায় পৌঁছাতে পারে নাই, কিন্তু তাকেই আমি বলি প্ল্যানিং অথরিটি যেই হবে, CDA আমি ধরে নিচ্ছি। Will need to consider the scope for enhancing the settings of the buildings as well as ensuring preservation of their fabric. এখন একটা লিস্ট অফ বিল্ডিংস দিয়েছে, ওইখানে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং CRB একদম স্পষ্ট করে লেখা আছে, এর সঙ্গে আরো 2-3টা আছে কোর্ট বিল্ডিং, ওই যে ক্যাথিড্রাল যেটা এই পাথরঘাটাতে এরকম, আর কিছু হিলটপ রেলওয়ে বাংলোস। তাইলে এইখানে সিআরবির প্রোটেকশনের জায়গা আমরা পেয়ে গেলাম। নেক্সট এই যে এইটাই নেক্সট, যেটা কিছু হিলটপ বাংলো আর অন্যান্য বাংলো আছে, সবগুলার ছবি আমি তুলতে পারি নাই, এইখানে কিছু গ্যাপ রয়ে গেছে, পরে এইটাকে আরো সমৃদ্ধ করার স্কোপ আছে। নেক্সট যেটা ওই যে প্রেস্টিজ প্রজেক্টস এর যেটা 3 নম্বর, যেটা বলছে প্রোটেক্ট এন্ড এনহ্যান্স সিগনিফিকেন্ট এরিয়াস of open spaces within the city. তার মানে আমি দুইটা জিনিস, আমরা আমাদের যে সংগ্রাম চালাচ্ছি এর জন্য দুইটা উপাদান আমি পেয়ে গেছি। সিআরবি বিল্ডিং এর কথা বলেছে, ইটসেলফ বিল্ডিং মানেই তো তার পরিসর নিয়ে বিল্ডিং, তার বিল্ডিং তো না। তারপরে বলেছে ওপেন স্পেস উইদিন দ্য সিটি, সেইখানে যে এরিয়াগুলো আইডেন্টিফাই করেছে, দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য রেলওয়ে বিল্ডিংস এন্ড বাটালি হিলস বলা, ফয়েজ লেক তো অবশ্যই বলা, এন্ড প্রপোজ রিজিওনাল পার্ক, ওইগুলা পরের কথা। কিন্তু আমরা আমাদের এই প্রথম দুইটাই তো আমি পেয়ে গেছি। আমাদের কি লেখা আছে, these existing open spaces create the character of Chittagong, distinguishing it from other towns and cities of Bangladesh. Unless such spaces are protected, there is a strong likelihood that they may gradually converted to urban uses and thus lost for the benefit of the community as a whole. এই জিনিসটাই এখন হতে যাচ্ছে। এটা আমরা প্রোটেক্ট করতে না পারলে এটা গ্র্যাজুয়ালি অন্যান্য আরবান ইউজে চলে যাবে এন্ড পুরা চট্টগ্রামের সমাজের জন্য এটা শেষ হয়ে যাবে। এটা তো হতে দেওয়া যেতে পারে। নেক্সট এই যে দিস ইজ হোয়াট সিআরবি কিংবা বাটালি হিল আছে, এইটাকেই এই ক্যারেক্টারটাকেই প্রিজার্ভ করতে বলেছে। এইখানে এই ডান দিকের এইটা দিয়ে এখন নাকি একটা এলিভেটেড কি বিত্তবানরা ইয়েতে যাবেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে এখন ওই যে বললাম ধাপে ধাপে প্ল্যানিং ডকুমেন্ট তো হয়, একটা ভিশনের কথা আগে বললাম যেটা যেটা স্ট্রাকচার প্ল্যান, এখন হচ্ছে আরবান ডেভেলপমেন্ট প্ল্যান। এইখানেও তো এখন নগরকে খালি নিয়ে চিন্তা, নট নগরের বাইরে, কারণ স্ট্রাকচার প্ল্যানে আরো অনেক ব্যাপক আকারে অনেক জিনিসপত্র আছে। আমাদের ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সিটিজ কি হতে পারে, কিভাবে প্রসার হতে পারে জিনিস, কিন্তু এখন আমরা আরবান ডেভেলপমেন্ট, আরবান এরিয়ার ভিতরে আমরা কি হতে পারে, ওইখানে নানান ভাবে চ্যাপ্টার 9-এ স্পেশাল কন্ট্রোল জোনস বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে নানা
নো ডেভেলপমেন্ট জোন কিংবা স্পেশাল কন্ট্রোল মানে স্পেশাল স্ট্র্যাটেজিক ওপেন জোন এরকম নানান ভাবে লেখা আছে, স্পেশাল কমার্শিয়াল জোন এটা। সো ওইগুলা স্পেশাল কন্ট্রোলের আন্ডারে, ওই স্পেশাল কন্ট্রোলের আন্ডারে বলেছে যে এইগুলাকে কেয়ারফুলি কন্ট্রোল করতে। তো ওই একটা সেট হচ্ছে স্ট্র্যাটেজিক ওপেন স্পেসেস, ওই স্ট্র্যাটেজিক ওপেন স্পেসেস এর মধ্যেই লেখা আছে বাটালি হিল এন্ড দ্য অ্যাডজেসেন্ট হিলস। তো এইখানেই বলা আছে যে বাটালি হিল এন্ড দ্য অ্যাডজয়নিং হিলস আর ইউনিক ফিচার্স অফ সেন্ট্রাল চিটাগং। They should, as far as possible, be maintained in their present state. Development pressure is high in this area due to the attractive environment. The authority therefore will need to concentrate its development control activities upon ensuring only development appropriate to the setting is permitted. তাইলে এইখানেই বলা হয়েছে যে appropriate development ছাড়া এখানে কিছু হবে না। অবভিয়াসলি এখানে একটা হসপিটাল হচ্ছে ইনকম্প্যাটেবল ল্যান্ড ইউজ, এখানে হতেই পারে না। তো এইটার সঙ্গে এই স্পেশাল কন্ট্রোলের এই স্ট্র্যাটেজিক ওপেন স্পেসের জন্য অলরেডি একটা গাইডেন্স নোট দেওয়াই আছে ওই ডকুমেন্টে, গাইডেন্স নোট DC09। এইখানে এই যে এই স্পেশাল স্ট্র্যাটেজিক ওপেন স্পেসেস এই যে বলাই আছে, এই যে এই রং দিয়ে যেটা করা, এই যেটা বাটালি হিলস এন্ড অ্যাডজেসেন্ট হিলস, ফয়েজ লেক আর নর্দার্ন হিলস। এরপরে যেটা এই গাইডেন্স গুলা কি কি দিয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ কি হতে পারে, রিক্রিয়েশন ফ্যাসিলিটি, শেড স্ট্রাকচারস, পেডেস্ট্রিয়ান ওয়াকওয়েজ, এই যা আছে এইরকমই এইটাকে আরো সংবেদনশীল করা। একটা জায়গায় কে জানে এই যে ফেসবুকে অনেকে এটা সেটা পোস্ট করছে ইকো পার্ক, বলছে নো, ইকো পার্কের নামে এখানে এসে এই গ্যাঞ্জাম এটা সেটা করবে না, এটা জাস্ট যেভাবে আছে এখানে থাকবে, খালি মানুষ বসবে, ছায়াতে বসবে, হাঁটবে, এইসব করবে। Improvements to existing buildings provided that the improvements are in keeping with the locality, এই লোকালিটির সঙ্গে যায় এইরকম ইমপ্রুভমেন্ট করতে হবে। হঠাৎ করে টাইল লাগিয়ে দিলাম, এটা সেটা করলাম, এইরকম হবে না। তাও বলেছে এক্সিস্টিং বিল্ডিং কে এক্সটেরিয়র অ্যাক্সেস এন্ড পার্কিং ফ্যাসিলিটিস, কিছু হাই কোয়ালিটি ওয়ান অফ রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট। ওয়ান অফ বলতে আমি বলবো যে এইরকম একটাই বিল্ডিং আছে দুনিয়াতে, আর হবে না। এই যে ফলিং ওয়াটার্স ফ্র্যাঙ্ক লয়েড রাইটে, মানে এইরকম, দ্যাট ইজ কল্ড আ ওয়ান অফ। এটা নিয়ে মানুষ গর্ব করবে, সারা দুনিয়ার গর্ব করবে। এইটা যা তা আরেকটা যে সেই বিল্ডিং হবে না। কিংবা হোটেল ডেভেলপমেন্ট, একটা সেকেন্ড, এই সরি, বাইরে কিন্তু শিয়ালের ডাক শুনছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এই ওয়ান অফ বিল্ডিং যে বললেন, এরকম কিন্তু অলরেডি কয়েকটা আছে পাহাড়ের উপরে। হ্যাঁ আছে, সেইটাই বললাম, এই যে একদম হাতি বিল্ডিং আছে। জি জি জি। তো দিস ইজ আ ওয়ান অফ বিল্ডিং, মানে এইটা একটাই কেউ করেছে ডিজাইন দিয়ে, এইটা আর কেউ থাকার জন্য রিপিট করবে না, তো সেইটাই। তো আর হোটেল ডেভেলপমেন্ট এরকম যে এইখানে যে ওর মেটেরিয়াল কিংবা এইভাবে সংবেদনশীল, এইটা একটা হতে পারে ছোটখাটো, নট, যাই হোক। তারপরে নেক্সট হচ্ছে নট অ্যাপ্রোপ্রিয়েট বলেইছে কমার্শিয়াল ডেভেলপমেন্টস, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস, লার্জ স্কেল রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্টস, মেজর ট্রাফিক জেনারেটরস। এইখানে যে একটা হাসপাতাল কেউ করে বসতে পারে, এটা নিশ্চয়ই মানে যারা এই কনসালটেন্ট টিম, এদের নিশ্চয়ই চিন্তারও বাইরে ছিল, না হয় বলতো লার্জ স্কেল হাসপাতালও বলা হতো। এনিওয়ে এখানে তো সবকিছু বলেই হচ্ছে। তারপরে ফার্দার অ্যাকশনটা কি, যে হিল কাটিংটা এখানে বন্ধ করো, অ্যাডভার্টাইজমেন্ট সাইনটাই এখান থেকে উঠাও, রিসেটেলমেন্ট করো, স্কোয়াটার্সরা অন্য জায়গায় নিয়ে যাও, একটা ইয়ে। তো এরকম। আর হোটেল বারবার কেন বলছে, এইটাও বলছে যে upgrading of the area around the railway buildings with perhaps considerations given to the use of some of the buildings for a hotel. বারবার এই যে কনসালটেন্ট টিমের মনে হচ্ছে এই জায়গাটা খুবই পর্যটন রিলেটেড একটা জায়গা,
যেই চিটাগং এ আসবে এখানে এসে এটা বিকজ এটার এত ইউনিক একটা ক্যারেক্টার, একটা হাই এন্ড একটা মানে ন্যাচারাল ক্যারেক্টার, এখানে থাকতে ইয়ে করতে চিটাগং না আর কি, যে এখান দিয়ে মানে কলকাতায় কিন্তু হেরিটেজ ওয়াক করে, এইখানে তো একটা হেরিটেজ ওয়াক, এই যে এইগুলা সব হতেই পারতো। তো এইগুলা এই ধারণায় বলেছে যে এই বাংলোগুলা তো কয়েকটা বের করে এটা মানে ওই ইউজটাকে চেঞ্জ করে একটু কুড বি কনভার্টেড ইনটু মানে ট্যুরিজম রিলেটেড হোটেল কিংবা ইয়ে। তো এখন এখন যে কথাটা আমরা কনটেক্সটটা জানলাম আর কি কি, এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নগরের সব বয়সের সব নাগরিকের জন্য আনন্দটা নানানভাবে এটাকে ডিফাইন করতে পারবেন, খেলা করা, কালচারাল নাচ গান সব করা, জাস্ট বসে থাকা, বই পড়া, অন্যদের বন্ধুদের সঙ্গে বসে চটপটি খাওয়া, যাই হোক এইটা, কিংবা অবসর সময় কাটানো, কিংবা ইভেন প্রতিবাদ করার স্পেস থাকতে হয়। তো এইটা অপরিহার্য একটা দেশের। তো এই যে এইখানে আমি বলছি না যে মানে পলিটিক্যাল জনসভা হওয়ার জায়গা, কিন্তু একজন দুইজনে এসে তার মনের কথা তো বলতেই পারে, তো এখন বলতে হচ্ছে আর কি। তো এইখানে এখন ডিটেইল এরিয়া প্ল্যানের তো আমরা আগে বললাম যে তার স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যানের কথা, ওইটার উপরে বেস করে যখন ডিটেইল এরিয়া প্ল্যান হয়, আমরা যেটাকে ড্যাব বলি, সেটা আরো অনেক বছর পরে হচ্ছে 2008-এ, ওইখানে প্রথম তো বার করা হয় একটা শহরের ক্রিটিক্যাল ইস্যুস গুলা কি, প্ল্যানিং ইস্যুস গুলা। তো চ্যাপ্টার 2-তে এটা আছে, এখান থেকে আমি তুলে নিয়ে আসছি। 2.6-এ রিক্রিয়েশন, লেজার এন্ড ওপেন স্পেসেস, ওইখানে RO বলে যে এগুলা অনেকগুলা পলিসি দেওয়া আছে। ওইখানে প্রথম ওর কনটেক্সটটা হলেও যে there is a severe deficiency of all kinds of recreation, open spaces, public plazas, data. নো ওপেন স্পেস, এইটা নাই, কিন্তু কোনো পলিসিও নাই, নো ওপেন প্লেস স্পেস পলিসি or recreation and leisure policy at national level. এতজনের জন্য এইটা থাকতে হবে, এই প্রধান নগরে এই স্ট্যান্ডার্ড হতে হবে, সেকেন্ড এই হতে হবে, এইরকম কোন রকম পলিসি নাই কিন্তু আমাদের ন্যাশনাল লেভেলে। এন্ড সিটি লেভেলে সিডিআর কিংবা সিসিসিরও কোনো অব্লিগেশনই নাই, মানে অলমোস্ট যে পার্ক কিংবা ওপেন স্পেস প্রোভাইড করে যাওয়া নিয়মতান্ত্রিক ভাবে এবং ধারাবাহিক ভাবে। জনসংখ্যা যখন বাড়বে তখন তো আরো লাগবে, নানান ধরনের লাগবে, কিন্তু যেরকম 1961-এর প্রপোজাল যেটাই ছিল সেখানেই তো নেগলিজিবল অ্যাটেনশন দেওয়া হয়েছে, তো এই তো শুরু হয়েছে এটা নেগলেক্ট। এর জন্য পলিসি RO 2-তে বলা হয়েছে এই যে আমরা কেমন করে আমরা সংরক্ষণ করব কিংবা ওপেন স্পেস ক্রিয়েট করব, এইটার জন্য এই ইমপ্লিমেন্টেশনের জায়গায় বলা হয়েছে এস্টাবলিশ ইনস্টিটিউশনাল মেকানিজম টু কনজার্ভ and add to open spaces in the city and surroundings. এটা CDS CCC both কে বলা হয়েছে যে চিটাগং পার্কস এন্ড রিক্রিয়েশন ডিপার্টমেন্ট একটা করো, ওইখানে চিটাগং গ্রিন স্পেস প্রোগ্রামও হতে পারে, এটা 20 বছরের একটা প্রোগ্রাম, 1 বছরে কি করতে পারবো, 3-এ কি করতে পারবো, 5-এ কি করতে পারবো, কিভাবে করতে হবে, এটা তো একটা অনগোয়িং প্ল্যানিং এক্সারসাইজ হওয়া উচিত। খালি প্রজেক্ট করলাম, প্রজেক্ট টাকা আনলাম, পাস করলাম, করে ফেললাম, এইটা তো একটা প্ল্যানিং অথরিটির কাজ শুধু এইটুকু নয়, এটা তো যে কোনো একটা পিডব্লিউর মতো একটা ইনস্টিটিউশনের কাজ। এই প্রজেক্ট করলাম, গিয়ে টাকা আনলাম, কিন্তু একটা প্ল্যানিং ইনস্টিটিউট তো চিন্তার জায়গা তার তৈরি করবে। তারপরে RO 3-তে লেখা আছে to protect, enhance and add to the city stocks of parks, playgrounds and other open space lands to improve the quality of life and protect the natural and built environment. তো এইগুলা সবই তো এখন প্রোটেকশন অফ CRB, আমি এটা লিখেছি, and its surrounding open spaces fall under these directives. এই যে ডিরেক্টিভ দেওয়া হয়েছে এইগুলা তো সব সংসদে পাস করা ডকুমেন্ট। তো নেক্সট হচ্ছে গিয়ে এই সেম চ্যাপ্টার 2-তে ক্রিটিক্যাল ইস্যুস এর আন্ডারে আরেকটা যেটা আছে 2.7 কালচার এন্ড হেরিটেজ, আমরা CH বলছি, যে চিটাগং হ্যাজ আ লং এন্ড ভেরিড কালচারাল পাস্ট। এখানে
অনেক 14th সেঞ্চুরি থেকে এটা একটা পোর্ট হিসাবে ফ্লারিশ করেছে। এখানে পর্তুগিজ, আরাকানি, সুলতান, মুঘলস, ব্রিটিশ সব আসছে ট্রেড করার জন্য আর রুল করার জন্য, আর দুইটাই করার জন্য। নোটেবল কন্ট্রিবিউশন আছে কুইট ইন্ডিয়া মুভমেন্টে, হেরিটেজ বিল্ডিং স্পেসেস, আইডেন্টিটিস, এগুলা সবই লার্জলি নেগলেক্টেড। এইরকম একটা প্রাচীন একটা শহর, ওই যে বাহাদুর ভাই চলেই তো গেলেন, ওনার সঙ্গে আমি মাঝে মাঝে ইয়ে করতাম যে আপনি বলছেন 7,000 বছরের আগে, তাইলে আমাকে গাছ দেখান ওই 1000 বছরের, কারণ কিছু জিনিস তো টিকে থাকে। তো যাই হোক, ব্রিটিশ টাইম থেকে তো অন্তত কিছু জিনিস টিকে আছে, আর আগের কিছু হয়তো মস্কের কিছু ধ্বংসাবশেষ কিংবা কিছু চিহ্ন আছে আর কি এরকম। তো সেই রকম মানে এইগুলা এতটা নিগলেক্ট করেছে যে শহরের মধ্যে এইগুলার অবস্থান মানে কনসিয়াসলি কনজার্ভ করা না। রেলওয়ে বিল্ডিং করছে এইটুকুই আর কি, নট ইন্টেরিয়ার। তারপরে তাইলে ইস্যু ওয়ানটা ওইখানেও এই কালচার এন্ড হেরিটেজের ইস্যু ছিল যে চিটাগং এর কালচারাল এন্ড হিস্টোরিক্যাল ট্রেজার অনেক আছে, গাছ, পানি, এই যে দিঘিগুলা, ট্রেডিশনাল সেটেলমেন্টস, তো এইগুলা একটা প্ল্যানিং এর এজেন্ডার মধ্যে নাই, এগুলা প্রিজার্ভ করা। দে হ্যাভ বিন নেগলেক্টেড, ডিসফিগার্ড, altered, encroached upon or demolished করা হয়েছে অনেক। মানে ইয়ে সিডিএ কিংবা সিসিসি কিংবা আদার এই প্রোগ্রাম অর্গানাইজেশন গুলা, দে শুড স্টার্ট আ প্রোগ্রাম ফর ইটস কনজারভেশন এন্ড এইটার জন্য প্রারম্ভিক একটা লিস্ট করে দেওয়া হয়েছে স্ট্রাকচার প্ল্যানে, NX 4 বলে, যেটা ডিএপি তে ডিটেইল এরিয়া প্ল্যানে ঢুকানো হয়েছে। এটা আমরা একটু পরেই দেখবো যে এখানে এর নাম আছে NX 4 এ। তো পলিসির মধ্যে CH21 এ আছে, দা অথরিটি শুড হ্যাভ আ হেরিটেজ কমিটি। ডিপার্টমেন্ট তো পরে আইনগতভাবে, কিন্তু আপাতত একটা কমিটি তো স্টার্ট করতে পারে, হিস্টোরিয়ান, আর্কিটেক্টস, আরবান প্ল্যানার্স কিংবা চট্টগ্রামের যারা ব্যক্তিত্ব একাডেমিক কিংবা কালচারাল ফিল্ডসে যারা এইসব নিয়ে নগর নিয়ে ভাবেন তাদেরকে নিয়ে। আর ডেভেলপমেন্ট কন্ট্রোল যে প্রসেস অলরেডি আছে সিডিএ তে, ওইখানে এই লিস্টেড স্ট্রাকচারস কিংবা বিল্ডিংস কে কোন রকম ভাবে যেন এফেক্টেড না হয় সেটার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তো এই সব এই যে এই 2.6 বললাম আর 2.7 বললাম, এইটাতেই তো এই যে সিআরবি এন্ড তার সারাউন্ডিং কে প্রোটেক্ট করবার যথেষ্টই উপাদান এখানে লিখাই আছে। তারপরে আসেন ডিটেইল এরিয়া প্ল্যানে চ্যাপ্টার, এই যে এখন ওইটা তো ছিল নগরের কি বলবো ইস্যু ভিত্তিক, এখানে বলছে যে ডিটেইল এরিয়া প্ল্যানিং জোনে যে ডেভেলপমেন্ট প্রপোজাল ছিল, এইটা এই সিআরবিটা পরে প্ল্যানিং জোন 3 তে, ডিটেইল প্ল্যানিং জোন 3 তে, এটা সদরঘাট থেকে চকবাজার পর্যন্ত বিস্তৃত এলাকা। এটাতে বিভিন্ন জিনিস লেখা আছে, হাউজিং কি হবে, এটা কি হবে, এডুকেশন কি হবে। এইটাতে কেতে যে কালচার এন্ড হেরিটেজ লেখা আছে, এইখানেই কয়েকটা সাইট আইডেন্টিফাই করেছে অন দ্য বেসিস অফ দ্য স্ট্রাকচার প্ল্যান। আর এই বিল্ডিং গুলাকে বলেছে কনজার্ভ করা দরকার ফ্রম আ হিস্টোরিক্যাল, আর্কিটেকচারাল, এনভায়রনমেন্টাল অর ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। সো এই বিভিন্ন সময়ের বিভিন্ন বিল্ডিং চিহ্নিত করা আছে প্রারম্ভিক ভাবে, এইটা আরো চালিয়ে যাওয়ার জন্য সিডিএ কে বলা হয়েছে। এটা কোন পর্যায়ে আছে আমি জানি না, কিন্তু এইখানে ওই 2008 এ যেটা করে দেওয়া হয়েছে ওইটাতে 3.5 এ রেলওয়ে সিআরবি চিটাগং রেলওয়ে বিল্ডিং আছে। নেক্সট ডিটেইল এরিয়া প্ল্যান প্রপোজালেও বলা হয়েছে যে, আগে বলছি আমি বিল্ডিং এর কথা, এখন এরিয়ার কথা বলছি, যে all the hills within the city fall under a special control zone and will remain in strategic open space subject to control বলে দিয়েছে, and culture and environmental conservation area বলে এখানে এটাকে বলা হয়েছে। এই যে জনগণ যে দাবিটা করছে, এই দাবিটা অলরেডি কিন্তু রিটেন ইন দ্য প্ল্যানিং ডকুমেন্টস, যে কালচারাল and environmental conservation area। এখানে কোনো রকম ল্যান্ড লিজ, ল্যান্ড ইউজ একটা স্পেশাল নগর উন্নয়ন কমিটির আন্ডারে যেতে হবে, আর গেলে তো অবভিয়াসলি এটা না হয়ে যাবে একটা ছোট কিছু করতে গেলে। তো এইখানে কি হতে পারেন কি হতে পারে না, এখানে অনেকগুলা বলা হয়েছে, কিভাবে ট্যুরিজমের জন্য কেটার করবে, ট্রেলস, ওয়াকওয়েজ দিবে, এই যে আগে যে কথাগুলা এইখানে আরো ডিটেইল ভাবে এখানে বলা আর কি।
অনেকগুলা বাংলো খুলে দেওয়া উচিত ফর পাবলিক রিক্রিয়েশনাল ইউজ, একটা বার্ড পার্ক হতে পারে কিংবা মিউজিয়াম, বাটারফ্লাই মিউজিয়াম, এইরকম যেটা প্রতিবেশের সঙ্গে যায় এমন সংরক্ষণের জিনিস, নট ওই যে ইকো পার্ক বলে আমরা যে কাণ্ড করি এইরকম না। আর একটা জিনিস অনেকে হয়তো এটা মিস কোট করবেন কিংবা মিস আন্ডারস্ট্যান্ড করবেন, এর জন্য আমি একটু বলে রাখতে চাই যে হসপিটাল তো অলরেডি একটা রেলওয়ে হসপিটাল ছিল যেটা সীমিত আকারে বুঝেন 1899 সনে প্রতিষ্ঠিত, কয়জন মানুষ এখানে ছিল, ওইখানে রেলওয়ের কর্মচারী যারা ছিলেন তাদের জন্য একটা রেলওয়ে হাসপাতাল বানানো হয়েছিল। কারণ ওইখানে বাংলো আছে, ওদের ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন কিংবা রেলওয়ের, কারণ এইটা তো একটা নানান রকম অপারেশনাল অ্যাক্সিডেন্টস হতে পারে, তাইলে কোথায় যাবে, এই ফার্স্ট লাইন অফ হচ্ছে গিয়ে হসপিটালটা, তো ওই সীমিত আকারে কিছু চিকিৎসা দেওয়া হতো। এইটাকেই আমরা বলছি মোর ইন্টেন্সিভ, নিবিড়, মানে ইন্টেন্সিভ কেয়ার যেটা বলে, নট এক্সটেন্সিভলি এখানে একটা বিরাট হাসপাতাল করা, ওইটারই যা আছে ওইটা ইন্টেন্সিভলি একটু দেখতে একটা ঠিক করতে। আর সামনে পাকিস্তান টাইমে খুবই বাজে একটা বক্ষব্যাধি হাসপাতাল অ্যাড করা হয়েছে, ওইটা খুবই একটা আইসোর কিন্তু ওই এরিয়ার জন্য। তার পিছনে যেটা রেলওয়ে হাসপাতাল, যেটা টিনের ওই যে টিনের চাল দিয়ে স্লোপিং রূপের বিউটিফুল একটা প্রপোর্শনের হাসপাতাল কিন্তু আছে, ভেরি স্মল একটা ওইটাকে যদি এটা খুলে দেওয়া যেতে পারে অ্যাটলিস্ট, এই যে সামনের এটা হয়তো কিছু কিছু জায়গা ওয়াল দুই ওদিকে ভেঙে জাস্ট 3 টু ভিজুয়াল, এইরকম অনেক জিনিস তো করা যায় চিন্তা করলে। আর ওইটা যদি আমরা একটা এইটাকে প্রজেক্ট মনে করি আর কি করা, তো এইগুলো আর কি কিছু জিনিস বলা হয়েছে, স্লামস গুলা রিলোকেট করতে, এইটাকে পুরাপুরি একটা জনপরিসরের জায়গায় করে দিতে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন বলেও একটু লেখা হয়েছে, যে জায়গায় কি কি করা উচিত, যে হিল কাটিং হবে না, ট্রি রিমুভিং হবে না, শুড নট বি অ্যালাউড, এই সিআরবি ফরেস্ট ক্যান বি ডিক্লেয়ার্ড এজ কন্ট্রোলড পার্ক ফর পাবলিক ইউজ। এই যে আবার পেলাম যে এনভায়রনমেন্টেও বলেছে এটা একটা কন্ট্রোলড পার্ক। তারপরে এইগুলা মানে যেগুলা ওই এরিয়ার সঙ্গে ওই সিআরবি ল্যান্ডস্কেপ কিংবা বিউটির সঙ্গে যেগুলা সামঞ্জস্যপূর্ণ না, নট ইন হারমোনি, এদেরকে সরাতে। তারপরে টাইগার পাস এরিয়া থেকেও স্লামটা সরিয়ে রিলোকেট করতে। তাইলে এই যে আমি এত কথা বললাম এতক্ষণ, যে এইটার পরে আমি একদম সর্বশেষ বক্তব্যই হবে যে রাষ্ট্রীয় অর্থায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা প্রস্তাবিত, গৃহীত এবং সংসদে পাশ করা চট্টগ্রামের পরিকল্পনা দলিল সমূহে সিআরবি এলাকায় 500 শয্যা হাসপাতাল, এটা পাবলিক হোক প্রাইভেট হোক ওই তর্কেই যাচ্ছি না, 100 আসনের মেডিকেল কলেজ, 50 আসনের নার্সিং সেন্টার প্রকল্প করার চিন্তা, প্রস্তাব বা নির্মাণ সম্পূর্ণভাবে অসঙ্গতিপূর্ণ। এই গেল আমাদের দলিল, যেগুলা আমাদের রাষ্ট্র করেছে, চট্টগ্রামে করেছে, চট্টগ্রামে বসে এটা অনেকগুলা স্টিয়ারিং কমিটি, অমুক কমিটি, ন্যাশনাল কমিটি, সবকিছুর ভিতর দিয়ে গেছে, গিয়ে পাস হয়েছে, গিয়ে আইনে রূপান্তর করা হয়েছে, এগুলা গ্যাজেট আকারে বেরো হয়ে গেছে এগুলা। কিন্তু এই দলিলগুলা ছাড়াও রাষ্ট্রীয় অন্যান্য দলিলও আছে, বাংলাদেশ সংবিধান আছে, পরিবেশ আইন আছে, সেইগুলাতেও বিভিন্ন, আমি এগুলা আনলাম না কারণ অনেক বোরিং হয়ে গেছে, এখানে যারা আইনজীবী আসে, পরিবেশ কর্মী আছে, তারা এগুলা বের করতে পারবেন খুব সহজে, এগুলা আছে, এইগুলাতে তো আছে এই মানে এইখানে কেমন মানে হাসপাতাল যে হতে পারে না, মানে ওই সংবিধানের ওই সেকশন গুলা যদি আমরা মেনে চলি, এবং সরকার সই করেছে এমন অনেক আন্তর্জাতিক দলিল আছে, এসডিজি এই যে 2030 হতে পারে, ওয়ার্ল্ড আরবান ফোরামের 10 যেটা আবুধাবিতে হয়েছে, ওইখানেও আমরা সাইন করেছি যে আমরা হেরিটেজ অমুক এগুলা প্রিজার্ভ করবো, ইস্তানবুল ডিক্লারেশন যেটা ইউএন হ্যাবিটেট করেছে, এটার ইয়ারটা আমার খুব মনে নাই, 1993 মনে হয় কিংবা 91 এরকম। তো এইগুলা এছাড়াও অন্যান্য আমার মানে আরো ঘাটাঘাটি করলে পাওয়া যাবে অনেক দলিল আমরা সই করেছি, ইন্টারন্যাশনাল দলিল, যেখানে
মানে সূত্র ধরে আমরা বলতে পারি যে এখানে এই হাসপাতালটা হতে পারে না। সো বাংলাদেশ রেলওয়ে কর্তৃক উক্ত প্রকল্প বাস্তবায়ন সমর্থনযোগ্য নয়, বরং সিআরবি ভবন রক্ষা সহ সম্পূর্ণ পরিসর উন্মুক্ত জন এলাকায় উন্নীত করাই চট্টগ্রামবাসীর দাবি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সৈয়দা জেরিনা হোসেন, আমাদের প্রিয় জেরিনা আপা। খুবই একেবারে বিশদে এবং তথ্য সমৃদ্ধ এবং আইনি সুরক্ষা সম্বলিত একটা উপস্থাপনা আপনি আমাদের জন্য হাজির করেছেন। আমার মনে হয় না এরপরে আর কারো মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো প্রকার কোনো বিভ্রান্তির সুযোগ আছে আর কি। তো যাই হোক, আমরা এখন একটু মুক্ত আলোচনায় যেতে চাই, প্রশ্নোত্তর পর্বে যেতে চাই। আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন জুমে, আমি কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি। এর মধ্যে আমাদের খোদ সিডিএরই একজন প্রধান কর্মকর্তা আছে, তাকেও আজকে আমরা একটা কাঠগড়ায় দাঁড় করাবো। এছাড়া আছেন কিছু স্থপতি আছেন, পরিবেশবিদ আছেন, ডক্টর মঞ্জুরুল কিবরিয়াকে আমি দেখতে পাচ্ছি, কানু কুমার দাস স্থপতি তিনি আছেন, মাহমুদ আলম চৌধুরী আছেন। আপনারা যদি এখন একটু আলোচনায় অংশগ্রহণ করেন, মুক্ত আলোচনায় প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, বা নিজস্ব কোনো মন্তব্য যদি থাকে যুক্ত করতে চান যুক্ত করতে পারেন, এবং এই নিয়ে আমরা কিছু কথা বলি এবং সবশেষে যেন একটা সিদ্ধান্তে আমরা সবাই মিলে পৌঁছতে পারি, যেটাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। তো যে কেউ তার মাইক্রোফোনটা অন করে কথা বলা শুরু করতে পারেন, যেহেতু খুব বেশি নিয়ে হাত তোলার দরকার নেই। হ্যাঁ, আমি সুযোগ দেব। হ্যাঁ, কে প্রথম? আচ্ছা, শাহিন তার মাইক্রোফোন অন করেছে, আমরা শাহিনের কাছ থেকে শুনি। শাহিনুল খান, সিডি এর প্রধান নকশাবিদ, নগর নকশাবিদ, এবং আজকের এই উপস্থাপনা সিডি সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। আমার মনে হয় সিডির পক্ষ থেকে আমাদের কিছু একটা ভাষ্য শোনা দরকার এই সুযোগে। শাহিন। আমি ভাবছিলাম যে আরো কিছু কথা শুনে, আর যারা অংশগ্রহণকারী ছিল সবার কথা শোনার পরে হয়তো কিছু কথা বলতে পারতাম। আমি তো আসলে, আমার তো কথা বলা না, আমার আসলে তো যেটা বললেন কাঠগড়ায় দাঁড় করাবো তো তোমাকে, এই যে আমার আমি কাঠগড়াতেই দাঁড়াতে চাচ্ছিলাম। তো যত প্রশ্ন আসবে তত বেশি আমার কথা বলার মানে একটা সুযোগ তৈরি হবে। তারপরেও আমি বলি যে তুমি প্রারম্ভিক কিছু একটা বক্তব্য রাখার পর আমার নিজের কিছু জিজ্ঞাসা আছে তোমার কাছে, আমি সেটা করবো। যেটা মানে জেরিনাপা যে উপস্থাপনা দিলেন এবং যেখান থেকে নিলেন কথাগুলো, যেসব জায়গা থেকে নিয়ে, এইটার সঙ্গে জেরিনাপা স্বয়ং এবং আমি একদম জড়িত। এটা আমাদেরই কথা, এটা আমাদেরই কাজ, আমাদেরই এটা তৈরি করা, আমাদেরই স্বপ্ন। এটাকে তো মানে এবং সেটা আমাদের এই স্বপ্নটা কি আইন দিয়ে পরিবেষ্টিত, আইন দিয়ে সুরক্ষিত। আইনের দ্বারা সুরক্ষিত একটা স্বপ্ন মানুষ ভেঙে দেওয়ার চিন্তাটা করে কোত্থেকে? চিন্তা করে এই কারণে যে আইন যেভাবে যা করতে বলে, প্রায় দেখা যায় যে আইনের ব্যত্যয় ঘটাটা আমাদের কিন্তু খুবই সাধারণ একটা প্র্যাকটিস। এই জন্য সবাই মনে করে যে এটা হতেই পারে, এটা করা যেতেই পারে। ওই জায়গাতে আমাদের দায়টা থাকে যে মানুষ যখন আইনকে অবজ্ঞা করে আইনের বাইরে বের হয়ে যখন কোনো কাজ করতে থাকে, তখন সেইটাকে ঠেকানোর ক্ষেত্রে সিডি এর একটা বড় ধরনের ব্যর্থতা আছে। এটা আমি বলবো আর কি। আমার গত 11 বছর ধরে এইটার সঙ্গে আমি কাজ করেছি, একটা বড় ধরনের ব্যর্থতাও আছে এবং সেই সঙ্গে আমাদের কিছু অক্ষমতাও আছে। সেটার মধ্যে পড়ে যে আসলে মানুষের আইনের প্রতি অশ্রদ্ধাটা দুইটা কারণ থাকে। একটা থাকে যে অশ্রদ্ধা বলবো না, একটা অজ্ঞতা থাকে। মানুষ অজ্ঞতার কারণে কিছু বেআইনি কাজ করে, কিন্তু এইটা এত ব্যাপক না। ব্যাপক হচ্ছে যে আইনের বাইরে কাজ করবার একটা দুরভিসন্ধি কাজ করে সবসময়। এই কারণেই এই সমস্যাগুলোর মুখোমুখি হই। যখন একজন মানুষ আইনের বাইরে কাজ করবার জন্য মনস্থ করে, তখন সে কিছু আয়োজন করে। আয়োজনের মধ্যে একটা থাকে যে কিছু রাজনৈতিক
সহায়তা, রাজনৈতিক সমর্থন নিজের পক্ষে কোনো না কোনো ভাবে নিয়ে আসে, এবং এই চাপটা আমাদের উপরে খুবই ব্যাপকভাবে পড়ে। এই চাপটা আমরা অনেক সময় মানে করতে পারি না, এটাকে আমরা এই চাপটাকে মানে ওভারকাম করার যে ব্যাপারটা বলি, সেই জায়গাতে অনেক সময় আমরা মানে দেখা যায় যে করতে পারছি না। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে আইনের ক্ষেত্রে আমরা যে আইনটাকে সবচেয়ে সামনে নিয়ে আসি সেটা হচ্ছে যে একটা কনস্ট্রাকশন রুল, 1952 সালে তৈরি করা বিল্ডিং কনস্ট্রাকশন রুল। বিল্ডিং কনস্ট্রাকশন রুলটা আর প্ল্যানিংটা মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে। জেরিন আপা যে কথাগুলো বললেন সেটা হচ্ছে যে প্ল্যানিং এর কথাগুলো বললেন, তো আমরা যখন আইন করে যখন আইনের জন্য যখন লড়াই করি, আইনের পক্ষে লড়াই করি, তখন সামনে আসে বিল্ডিং কনস্ট্রাকশন আইনটা, এবং এই কনস্ট্রাকশন আইনটা মানে একেবারে খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা যে এইটা এত ফিট করা যাবে, এত তলা করা যাবে, এত ফ্লোর এরিয়া করা যাবে, এরকম হিসাব নিকাশ দিয়ে ওটা নিয়ন্ত্রিত হয়। কিন্তু প্ল্যানিং এর ব্যাপারটা আরো অনেক বড় ব্যাপার। প্ল্যানিং কে ইমপ্লিমেন্ট করার জন্য যে সাপোর্টিং যে না যেটা কমিটির কথা বললেন, একটা হেরিটেজ কমিটির কথা বলা আছে সেখানে, তারপরে আরো মানে যে প্রাকৃতিক বিষয়গুলোকে বা আমাদের যে প্রেস্টিজ বা আমাদের সিভিক যে সিভিক রাইট গুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের আর যে মেকানিজম যেটা, সেই মেকানিজম গুলোর জায়গাতে আমাদের একটা বড় ধরনের দুর্বলতা আছে, এটা হয় নাই। লেজিসলেটিভ চেঞ্জেস গুলো করতে বলা হয়েছিল, এটাকে মাথায় রেখে জেরিন আপা নিজেরা কাজ করছেন। সেই লেজিসলেটিভ চেঞ্জেসটা শুধু যে প্রস্তাবনা ছিল তা না, সংসদে কিভাবে ওই লেজিসলেটিভ চেঞ্জটাকে উপস্থাপন করা হবে, একটা বিল তৈরি করে সেই বিলটাই সাবমিট করেছিলেন আমাদের 95 মাস্টার প্ল্যান করার সময় কনসালটেন্ট করেছিল। এই বিলটাও কিন্তু শেষ সাবমিট করা হয়নি। এই সমস্ত কারণে হলো কি দেখা যাচ্ছে যে আমাদের প্রোটেকশনের যে মেকানিজমটা, মানে যখন কেউ প্ল্যানিং এর বাইরে কাজ করে তখন ওটার যে নিয়ন্ত্রণ করার যে একটা ব্যবস্থা সেটা আমরা করতে পারি না। কারণ ওই জায়গাগুলো যে লেজিসলেটিভ চেঞ্জেস বলেন বা বিভিন্ন কমিটি যারা সত্যিকার অর্থে প্ল্যানিং এর কাজগুলো করবে, এই কোনোটাই আমাদের এটা মানে তৈরি হয়নি বলে আমরা এগোতে পারিনি। আর সর্বশেষ যেটা বারবার যেটা আমার কথা আর কি কাট করে, যে এই জায়গাতে আমি যখন মানে আমি লড়াই করতে গিয়ে মানে আমি ব্যর্থ হয়েছি। আমার জায়গা থেকে আমি যে কথাগুলো মানে যে কাজগুলো করার চেষ্টা করেছি সেখানে হয়তো আমি একটা লেভেল পর্যন্ত হয়তো এটাকে প্রোটেকশন দিতে পেরেছি, একটা সময় গিয়ে এটা আর হয়নি। আর হয়নি মানে কি, সেটা একদম মানে আমাদেরকে ইগনোর করেই যখন একজন লোক মানে সচেতন ভাবে আমার রুলস রেগুলেশন এবং প্ল্যানিং গাইডলাইনকে অবজ্ঞা করে যখন কাজ করে, তখন সেটাকেও ঠেকানো খুব কঠিন ব্যাপার হয়ে যায়। অনেক আছে এখানে যে কাজগুলো করেছে সিডিএ দ্বারা অনুমোদিত না, সিডিএ অনুমোদন করে নাই, এমন অনেক কাজ এখানে হয়ে আছে। আচ্ছা, যে কাজ হ্যাঁ, আমাদের এখানে একজন অংশগ্রহণ করেছেন মাহমুদ আলম চৌধুরী, উনি একটু হাত তুলেছেন, বোধহয় কোন একটা প্রশ্ন আছে। প্রশ্নটা যদি শাহিনের প্রতি থাকে তাহলে আপনি এখন করতে পারেন, তার কোনো বক্তব্য নেই বা তার কাছে যদি কোনো জিজ্ঞাসা থাকে। না আলম ভাই, আমি জাস্ট হাত তুলে আপনার দৃষ্টি আকর্ষণ করে রাখলাম যে আমি তারপর শাহিন ভাইয়ের পর বলতে চাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই সুযোগে শাহিনকে আমি আমার জিজ্ঞাসাটা সেরে রাখি যে এই আন্দোলন চলাকালীনই কিন্তু সিডিএ চেয়ারম্যানই একটা বক্তব্য দিয়েছেন, সেটা আমি পত্রিকায় পড়েছি বিভিন্ন জায়গায়, যে তিনি বলেছেন যে এটার জন্য ছাড়পত্র নেওয়ার জন্য তো আমাদের কাছে আবেদন করতেই হবে, আবেদন এখনো করা হয়নি, যখন করা হবে এটার ছাড়পত্র আমরা দেব না, পরিষ্কার করে উনি বলেছেন। হ্যাঁ, এটা কি শুধু মুখের কথার কথা না, এটা সত্যি সত্যি সমস্ত চাপ উপেক্ষা অগ্রাহ্য করেও আপনারা সেটাকে রক্ষা করতে পারবেন? আমি আপনাকে এইখানে বলে রাখি, এই যে ছাড়পত্র দেব না এই কথাটা চেয়ারম্যানের যতটা ক্ষমতা আছে তার চাইতে বেশি ক্ষমতা আছে আমার। আমি বলছি দেব না, এটা চেয়ারম্যান পর্যন্ত যাবেই না, এটা আমার হাতে। আচ্ছা,
তাহলে তো আমাদের আর কোনো চিন্তার কোনো কারণই নেই অবশ্যই। আসলে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই আর বলছি, কি। হুম, হুম। অবশ্যই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ শাহিন। আমি ওই মাহমুদ আলম ধন্যবাদ। চৌধুরী এখানে আছেন, তারাই আসলে যে সিআরবি রক্ষা আন্দোলন নামে যে ফেসবুক গ্রুপটা শুরু হয়েছে এবং এটার ভিতর দিয়ে আন্দোলনটা দানা বাঁধতে বাঁধতে এখন প্রায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আর কি। সর্বস্তরে মানুষ সংগঠিত হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন এটা রক্ষা করার কাজে। তিনি কিছু বলতে চাইছেন, তার কাছ থেকে শুনি। মাহমুদ আলম। জি, থ্যাংক ইউ আলম ভাই। প্রথমে জেরিন আপাকে অসংখ্য ধন্যবাদ। মানে চমৎকার কিছু তথ্য, যেগুলো ধরেন আমরা নর্মালি তো আসলে, আমাকে শুনতে পাচ্ছেন পাওয়া যাচ্ছে, আলম ভাই? শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ওকে। শুনতে পাচ্ছি। মানে যেটা হয় ধরেন কোন একটা বিপদে না পড়লে বা কোন একটা সমস্যায় না পড়লে তো আসলে এত ডিটেইল কেউ জানতে চায় না বা জানা হয়ে ওঠে না এরকম বিষয়গুলো। সেইটা যেমন জানলাম, এবং আমার না, যখন আমি পড়ছিলাম, উনি উনি যে স্লাইড গুলো শেয়ার করছিলেন, উনি বলছিলেন, আমার খুব ইচ্ছা করছিল যে এই লাইভ প্রোগ্রামটা, এই যে যারা চুক্তি করলেন, চুক্তির দুইটা পক্ষ, সেই দুই পক্ষের মানুষদেরকে যদি একটু দেখানো যেত, একটু শোনানো যেত যে ভাই দেখো, মানে এই যে জিনিসটা স্বতঃসিদ্ধ করা আছে আইনের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে, সেইটাকে কিভাবে তোমরা, মানে আমি জানি না মানে কিভাবে সম্ভব হয়। আর আর এখন ইউনাইটেড তো ব্যবসা করবে, সে তো ব্যবসার জন্য মরিয়া, কিন্তু এই যে মানে আমরা আজকেই পত্রিকায় পড়লাম যে দরপত্রে কিন্তু সিআরবির কথা বলা নেই। সিআরবির কথা বলা নেই, রেলওয়ের জায়গায় বলা আছে। এখন যে রেলওয়ের কর্তা ব্যক্তি এই জায়গাটিকে চুজ করে ইউনাইটেড হাতে তুলে দিতে মানে চাইছেন, এই মানে তিনি কিভাবে এরকম একটা প্রতিষ্ঠানের, এইরকম একটা হেরিটেজ সমৃদ্ধ একটা জায়গায়, একটা উচ্চপদস্থ জায়গায় বসে, এবং তিনিও নিশ্চয়ই জানেন এগুলো, না মানে না জানার তো কোনো কারণ নেই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে উনি যে বা এই যে পক্ষগুলো কাজ করছেন, এটা খুবই খুবই আমাদের জন্য দুঃখজনক। সেইটা একটা। আরেকটা যেটা আলম ভাই বলছিলেন, যে আমরা আসলে যখন এই সাইনবোর্ডটা লাগানো হলো এবং তার ইয়ে হয়ে গেছে, তোমার শব্দ বন্ধ হয়ে গেছে সৈকত। হ্যালো। হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আবার। হ্যাঁ, মাঝখানে বন্ধ ওকে। হয়ে গেছিল। তো হ্যাঁ, যখন সাইনবোর্ডে লাগানো হলো বা মানে আমরা অনেকেই এটা সম্পর্কে জানলাম, এবং আসলে আমরা বুঝতে পারলাম যে এরকম একটা কিছু হতে যাচ্ছে, যদি হয় তাহলে কি হতে পারে, লাইক এগুলো সবই জেরিন আপা বলছেন এবং আমরা সবাই জানি এখানে যারা উপস্থিত আছি। তো আমি যেটা বলতে চাই যে দেখেন, সাধারণ মানুষ কিন্তু এই যে ড্যাপের কথা বলছে, বা এই যে যত ডিটেল, এই যে আপনার যত কিছু জেরিন আপা বললেন, কিচ্ছু জানে না। আমরা যখন একটা গ্রুপ খুললাম এবং গ্রুপে যখন আমরা বললাম যে এই একটা পরিস্থিতি, দেখেন উইদিন 5-6 ডেজ, মানে 35,000, এখন প্রায় 35,000 সদস্য যোগ দিয়েছেন। তাদের আমি বলবো না যে 1% আসলে এই বিষয় সম্পর্কে জানেন, কিন্তু তাহলে কেন তারা যোগ দিয়েছে, কেন, মানে তাদের জ্বালা বা তাদের ব্যথার জায়গাটা কোথায়, যে এইভাবে দলে দলে লোক এইরকম একটা গ্রুপে যোগ দিয়ে তাদের সংহতি জানাচ্ছেন, তারা বলছেন, তারা নানান ভাবে তাদের মনের কথা বলছেন, তারা কেন, মানে এখন এই নগর পরিকল্পনা কোনো কিছু না জেনেও কিন্তু তিনি এইখানে সমবেত হচ্ছেন কেন? কারণ এই একটাই জায়গা আছে, জেরিন আপা যেখানে বলছিলেন যে ওইখানে ফরেস্ট লেকের কথা বলা যায়, ফরেস্ট লেক তো নাই এখন আর, এটা তো ওপেন স্পেস না। সেখানে 250 টাকা, 300 টাকা, 500 টাকা দিয়ে ঢুকতে হয়। আমাকে আমার বাচ্চাকে নিয়ে যদি একদিন ফরেস্ট লেকে যেতে হয়, আমার 2000 টাকার বাজেট রাখতে হয়। এখন আমি 2000 টাকার বাজেট রাখা আর একজন যে কেউ, মানে যার একটু মুক্ত বাতাস দরকার, সে তো আর তাহলে ফরেস্ট লেকে যেতে পারবে না। এখন যখন এই সিআরবি তে এরকম একটা জিনিস হয়ে যাবে, ডেফিনেটলি এটা কন্ট্রোল হবে, ডেফিনেটলি এটা কন্ট্রোলের আওতায় চলে যাবে। এইখানে আর যতই বলুক ওপেন স্পেসটা থাকবে না। ফলে লোকজন এটা বুঝতে পারে, হ্যাঁ, বা সাধারণ মানুষ এটা বুঝতে পারে যে তাদের উপরে কি নেমে আসতে যাচ্ছে। সেই জন্য সবাই এখানে যোগ দিয়েছেন এবং সবাই এইটার পক্ষে আছেন। আমি যেটা বলতে চাই, এটা খুবই আলম ভাই বিস্তারকে খুবই মানে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা জিনিস এবং এত ডিটেইল একটা জিনিস আমরা জানলাম, এবং আমরা আশা করি এই 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 প্রোগ্রামটা লাইভ করা হয়েছে এবং সেটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হোক। এই যে আপার যে বিষয়গুলো, সেগুলো জানার ব্যবস্থা করা হোক, লোকে আরো জানুক। হ্যাঁ, আমরা এখানে হয়তো 11 জন 12 জন যুক্ত আছি, ফেসবুকে হয়তো আরো 50 জন যুক্ত আছি, কিন্তু আমরা চাই এটা আরো অনেক অনেক মানুষ জানুক, জানার মধ্যে দিয়ে তার যে প্রতিবাদের জায়গাটা সেটা আরো সুসংহত হোক। থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ। শাহিন ভাইকেও ধন্যবাদ, হ্যাঁ, হ্যাঁ। শাহিন ভাইকেও ধন্যবাদ যে শাহিন ভাই একদম দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন যে উনি ওনার জায়গাটা পরিষ্কার করেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যেটা বললে যেটা ছড়িয়ে দেওয়া, এইটা কিন্তু রেকর্ড হচ্ছে আজকে রাতেই, আমি এটা একটা ইউটিউব একটু কারেকশন, আপনার কথাটা একটু কারেকশন করতে হবে মাহমুদ আলম সাহেব। হ্যাঁ। যে ব্যর্থ কণ্ঠে বলি নাই, ব্যর্থহীন কণ্ঠে বলি। দ্ব্যর্থহীন কণ্ঠে। আচ্ছা সরি দ্যাটহীন আচ্ছা, সরি অ্যাপোলজাইজ। আচ্ছা, তো এইটার ভিডিও লিংকটা আমি দিয়ে দেবো তোমাদেরকে আজকে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই, যেখানে নিশ্চয়ই। যতটা পারো এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, বিশেষ করে যারা নিশ্চয়ই, এটার সঙ্গে নিশ্চয়ই। যুক্ত, যারা এই কলকাঠিন আছেন, সেই মানুষগুলোর কাছে নিশ্চয়ই। যদি তোমরা এটা পৌঁছতে পারো। কারণ জেরিনা আপা যে কথাগুলো নিশ্চয়ই। বলেছেন, যেই দলিলগুলো খুবই। দেখিয়েছেন, ধারাগুলো, এটা একটু ঠান্ডা মাথায় পড়লেই আর কি এখানে নিয়ে আর কোনো রকম Definitely. করে সুযোগ নেই আসলে। আমাদের প্রাক্তন মেয়রও একদম দেখলাম, একদম খুব বড় গলায় বলছেন। হ্যাঁ, এমনকি রেল মন্ত্রী দেখলাম খুব বড় গলায় বলছে। আমার মনে হয় তারা একটা অজ্ঞানতা জায়গা থেকে বলছেন এটা। হ্যাঁ, তাদের অজ্ঞানতা না, রেলমন্ত্রী তো দরকার। হ্যাঁ, রেলমন্ত্রী সরাসরি আমাদেরকে বলছে যে আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ, But হ্যাঁ, how? সেটা আমি দেখেছি আর কি। হ্যাঁ, যারা এটা করছেন তারা বেকার আর কর্মহীন, তাদের কোনো কাজ নাই, হ্যাঁ, হ্যাঁ, বেকর্মহীন। তো আমার মনে হয় সেই সব জায়গাতেও পাঠানো দরকার আছে। সে যে উদ্যোগ নিয়ে পাঠাতে পারো, সেই, আমার মনে হয় এটা খুব কাজে দেবে। ঠিক আছে, এবার আর যারা আছেন, আপনারা কেউ যদি কিছু বলতে চান, ডক্টর মঞ্জুরুল কিবরিয়ার কথা আমি শুনতে চাইবো, কানি কুমার দাস এবং আরো যারা আছেন, প্রত্যেকেই যদি অংশগ্রহণ করেন, এবং জেরিনাপার কাছে আরো যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, প্লিজ আপনারা অংশগ্রহণ করুন। মনে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে মাহারিনা যোগদান করছে কি, ও এই সিআরপি নিয়ে কাজ করছে অনেক। আমি তো এখানে দেখতে পাচ্ছি না মাহারিনা কোনটা এখানে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোন নামে? আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাত্র যুক্ত হয়েছে। ওকে, জাফরিন, হ্যাঁ, মাহারিনা জাফরিন, অনেক ভালো লাগলো দেখতে পেয়ে আর কি। প্লিজ গো হেড, আপনার বক্তব্য আমরা শুনি। না, আমি আসলে জেনাপার কথা শুনতে, আমি তো মাত্র জয়েন করলাম, আমি একটু শুনি আপনারা কতদূর আলোচনা করলেন। না, এটা তো আলোচনা শেষ হয়ে গেল, তো আপনি তো অনেক দেরি করে ফেলেছেন, এটা এখন শেষ পর্যায়ে। হ্যাঁ, আমি মাত্র জানতে পারলাম আসলে। হ্যাঁ, হ্যাঁ, পরে এটা দেখবে আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা লাইভ প্রোগ্রাম চলছে, এখনো করা যাবে। এছাড়া এটা ইউটিউবেও থাকবে, আমাদের চ্যানেলেও থাকবে, বিস্তারের চ্যানেলেও থাকবে। তারপরে যদি কিছু সাধারণ ভাবে আপনার অভিজ্ঞতা থেকে, সিআরবি নিয়ে কাজ করার অভিজ্ঞতা, যদি কিছু কথা বলতে চান, আমি হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, জানি না এটা আলোচনা হয়েছে কিনা। আমি লাস্ট 2019-এ সিআরবি তে বাংলাদেশ রেলওয়ের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করি। ওদের মানে পুরো রেলওয়ের যে চিটাগাং এর জায়গাগুলো আছে, ওগুলো নিয়ে ওদের মানে কি চিন্তাধারা, ওপেন জায়গাগুলো যেগুলো মানুষ এখনো যেতে পারছে আর কি। তখন ওরা আমাকে বললো যে ওদের কিছু মাস্টার প্ল্যান হয়েছে, এবং ওরা মাস্টার প্ল্যানের কিরকম হলো, বলে ওরা ওদের তো অনেক জায়গা, এখন সবাই তো আসলে ওই জায়গাটাকে এখন বাংলাদেশে এটা ডেভেলপ করে কিছু টাকা আসবে বা একটু ফিনান্সিয়াল হেল্প হবে, এই ধরনের চিন্তা ভাবনা করে ওদের তখনই কিছু বোধহয় ওখানে কমার্শিয়াল বিল্ডিং, হসপিটাল বা এই ধরনের প্রপোজাল গুলো ছিল। তো আমি তো তখন এটা নিয়ে পরে আমি শামসুল হোসেন স্যার, তারপরে শাহিন স্যারকেও বোধহয় বলছিলাম, জিনাপাকেও বলছিলাম এরকম মাস্টার প্ল্যান হচ্ছে। তো রেলের কাছে আমি বেশ কয়েকবার চাই মাস্টার প্ল্যানটা, কারণ আমি তো ওপেন স্পেস নিয়ে কাজ করছি চিটাগাংয়ের। তো কারণ ওরা আসলে কতটুকু এটা ব্যাপারে কনসার্ন, কতটুকু রাখার ব্যাপারে বা কতটুকু কি ধরনের প্রোগ্রাম করছে, এটা আমারও রিসার্চের জন্য লাগবে, যে আসলে কি ওরা এই জায়গাগুলো রাখতেছে কিনা বা অন্য কোনো কাজে ইউজ করতেছে কিনা। তো আসলে দুর্ভাগ্যবশত ওরা আমার সাথে মাস্টার প্ল্যানটা শেয়ার করেনি। তবে আমি জানতাম যে আসলে ওরা ওদের জায়গাগুলোর মধ্যে বেশ কয়েকটা প্রপোজাল তৈরি করছে বেশ, কিন্তু আমি কনসার্ন ছিলাম, এবং আমি জিনাপার সাথেও কথা বলছিলাম, জিনাপাকেও বলছিলাম যে জিনাপা মাস্টার প্ল্যানটা দিচ্ছে না, কিন্তু ওরা কোনো প্ল্যানিং করতেছে, এইটা আর কি। আমি এইখানে একটু বলতে চাই যে রেলওয়ের মাস্টার প্ল্যান বলে কি ওদের মানে যেগুলো আমি বলি পোর্ট, রেলওয়ে আর আর্মি, এই তিনটা নিয়েই তো চট্টগ্রাম মানে মূল চট্টগ্রাম। তাহলে তো রেলওয়ের জায়গা যতটা 2000 কত স্কোয়ার ফিট আমি কোট করতে পারবো পরে দেখে, আমি আজকের জন্য এটা তৈরি করে নাই। তো এইটার একটা আমি এইটা সবাইকে বলতে চাই যে ওদের অপারেশন ল্যান্ড কিছু আছে অবভিয়াসলি 600 কত একর, তো ওইটা তো ওদের স্টেশন, মার্শালিং ইয়ার্ড, এইটা সেটা ওদের ওয়ার্কশপ, এইটার উপরে কারো হাত দেওয়ার কিছু নাই নগরের মানে একটা প্ল্যানিং অথরিটি, কারণ ওইটা ওরা জানে ওদের কোনটা লাগবে না। কিন্তু এছাড়া যে জায়গাগুলা ওদের নন অপারেশনাল ল্যান্ড যেটা, সেটা তো জনগণের জায়গায়, রেলওয়ে ইচ্ছা করলে যা ইচ্ছা তো করতে পারে না। এটা আমাদের এই ইয়েটা অনেক লম্বা হয়ে গেছে বলে আমি আরো এটা অ্যাড করলাম না, আরো অনেক এটা যে না পাই, এটা আমি বলছিলাম যে আপনাদের তো আসলে সেইটাই সিটি কর্পোরেশন সবাই
সবাই তো মিলে একটা এক্স্যাক্টলি, এইটা প্ল্যানিং অথরিটি করতে হবে, রেলওয়ের নগরের মাস্টার প্ল্যানের চাহিদা, জন্য সেইটা। রেলওয়ের মাস্টার প্ল্যানের জন্য রেলওয়ের মহাপরিচালক থেকে শুরু করে এখানে নিচে একজন আছেন যে প্ল্যানার, সে কিন্তু রেলওয়েতে চাকরি করে, সে প্ল্যানার। এই মাস্টার প্ল্যানের কথা আমি বহুবার বলছি, বহুবার। ওদের তো ওই সামর্থ্য নাই, দে ডোন্ট পরে হ্যাভ আ প্ল্যানিং ডিপার্টমেন্ট। আলাপ করে বুঝলাম ওদের মাস্টার প্ল্যান বলতে কিছু প্রজেক্ট চিহ্নিত করা, কিছু জায়গা চিহ্নিত করা, কিছু সেইটা। প্রজেক্ট যেগুলো ওই যে পিপিপি অথবা এই যে এখন যেভাবে করছে সেইটা। যে এটা ছাড়া আর কোনো কিছু নাই ওদের। So, সেইটাই চট্টগ্রামের মানুষ আমরা সবাই এর বিরুদ্ধে দাঁড়াতে হবে, কারণ এমইএস, হ্যাঁ এমইএস আর এই পোর্ট, এই তিনটা যদি ওদের মতো করে যা ইচ্ছা করে তাইলে চট্টগ্রামের আরো, কিন্তু দিস উইল মেক অর ব্রেক চিটাগং। সেইটাই। ওকে, অন্যরা বলেন। কিন্তু কানু মনে হয় বলতে চাচ্ছে, কেউ যদি বলে আমি মাস্টার প্ল্যান করছি, সেটা অবৈধ, অন্যায়, এবং সেটা কোনোভাবে ইয়ে না, জুডিশিয়াস কোনো কথা না সেটা। ঠিক আছে, আমার মনে হয় স্থপতি কানু কুমার দাস কিছু বলতে চাইছেন বোধহয়, না? আপনার মাইক্রোফোনটা অন হয়েছিল দেখলাম। জি, শুভ সন্ধ্যা স্যার, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে ম্যাডামের উপস্থাপনা দেখতেছিলাম, ম্যাডাম একটা জায়গায় শুরু করছেন, আমাকে যদি একটু বলার সুযোগ দেন আর কি বলবো, কারণ না বললে মনে হচ্ছে অনেক হয়তো চর্বিত চর্বণই হবে, আমার কথাগুলো পুনরায় ব্যক্ত হবে হয়তোবা। তারপরে মনে হচ্ছে এই ইস্যুতে কিছু না বললে মনে একটা শান্তি আসবে না। প্রথমে শাহিন স্যারকে ধন্যবাদ দিচ্ছি, ম্যাডামকে ধন্যবাদ দিচ্ছি। ম্যাডাম একটা জায়গায় বলেছেন যে যেটা অবশ্যই না, মানে এই জায়গায় সিআরবিতে একটা হসপিটাল অবশ্যই না, কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো সেটাকে হ্যাঁ বলার জন্য অনেকেই হ্যাঁ বলতেছে। মানে এর চেয়ে দুর্ভাগ্য হলো 2021 সালে মানে একটা গণতান্ত্রিক দেশে এটা আসলে সত্য দুর্ভাগ্য, আর কিছু বলার নেই। মানে যেখানে ম্যাডাম যে উপস্থাপনাটা দিয়েছেন, প্ল্যানিং এর বিভিন্ন দিক বিবেচনা করে, ড্যাব থেকে শুরু করে মাস্টার প্ল্যান থেকে শুরু করে, সেখানে এটা একেবারেই পরিষ্কার যে এখানে কি হবে কি হবে না। তারপরেও আমাদের শুনতে হচ্ছে যে এখানে এই যে একটা পরিষ্কার জিনিসটা উপলব্ধ হওয়ার পরও যখন আমরা তারকে সত্যিকার জিনিসটা বের করে নিয়ে আসার জন্য আমাদের কিছু করতে হয়, তখন বুঝতে হবে আমাদের সমাজে কোনো জায়গায় সমস্যা আছে। এটা আমাদের সামাজিক একটা প্রবলেম, শুধুমাত্র প্ল্যানিং কিংবা আর্কিটেকচারের প্রবলেম না। কারণ আমরা যখন একটা বিল্ডিং করব, আমরা যখন একটা প্রজেক্ট করব, তার কতগুলো নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতিগুলো কিন্তু আমরা সাধারণ জনগণের জন্য প্রযোজ্য করি। যেমন একটা প্রজেক্ট করতে গেলে আমি একটা বাড়ি বানাতে যাই, আমার নিজের জায়গা হলো সেটা সিডিএ থেকে অনুমোদন লাগে, তার গভর্নমেন্টের জায়গাটা সেটা অবশ্যই সিডিএ থেকে অনুমোদন লাগবে। আমার প্রাইভেট ল্যান্ড, আমি টাকা দিয়ে কিনেছি, একটা রাস্তার পাশে বাড়ি, নেট একেবারে পরিষ্কার জায়গা, সেখানে কি করব না করব সেটা গভর্নমেন্টকে জানাতে হয়। আবার গভর্নমেন্টের জায়গা বলতেছে এই কারণে সিআরবি কিন্তু সাধারণ জনগণের জায়গা। সিআরবি কেন, সমস্ত রেল স্টেশনগুলি সাধারণ জনগণের জায়গা, এই কথাটা আমরা বলতে ভুলে যাই। প্রত্যেকটা রেল স্টেশন কিন্তু সাধারণ জনগণের, রেলওয়ে একটা অথরিটি। এবং আমরা যদি একটু বাইরের দেশে যাই, এমনকি পার্শ্ববর্তী দেশে যাই, ওরা ওদের রেল স্টেশন গুলোকে ওয়ান কাইন্ড অফ আরবান হাব, মানে রেল স্টেশনটার মধ্যে শুধুমাত্র ট্রেনে যাওয়ার জন্য ওরা ব্যবহার করে না, প্রত্যেকটা রেল স্টেশনের ড্রিঙ্কিং ওয়াটার আছে। একবার একটা ইকুইটি ব্যাপার, যে মানুষটা বোতলের পানি কিনতে পারবে না, কিংবা যে মানুষটার পয়সা দিয়ে পানি কেনার সামর্থ্য নাই, সে রেল স্টেশনে গেলে কিন্তু পরিষ্কার পানি পাবে। রেল কিন্তু পরিষ্কার পানিটা ওদের দিচ্ছে বিনা পয়সায়। এটা কিন্তু একটা আরবান ফ্যাসিলিটি বলা যায়, আরবান বেসিক সার্ভিস ফ্যাসিলিটি বলা যায়। ট্রেন শুরু চালাচ্ছে না ওরা। আমরা কিন্তু ওই জায়গা থেকে সরে গিয়ে আমাদের এক একটা রেল স্টেশন কথা চিন্তা করেন, ট্রেন আসলো, ট্রেন চলে গেল, এরপর কিন্তু আর কোনো অ্যাক্টিভিটি নেই রেল স্টেশনে। আমরা সিআরবি নিয়ে কথা বলতেছি, রেলওয়ে প্রজেক্ট নিয়ে, স্যার নাকি একজন বললো যে ওদের কোনো কাজ নাই। প্রত্যেকটা রেল স্টেশনকে উজ্জীবিত করা কিন্তু সময় এখনো আছে। প্রত্যেকটা রেল স্টেশন কিন্তু একটা আরবান হাব হতে পারে। আমরা তো ছোটবেলায় সেটা দেখছি। মানে এই যে কাজ নাই বলা হচ্ছে ঠিক না, আমি আর কথা বাড়াবো না। কাজ নাই বলেছেন উনি, যে যারা এটার প্রতিবাদ করছে, আন্দোলন করছে, তাদের নাকি কোনো কাজ নাই, সেটা তিনি বলেছেন। সেটা তো ওটা তো দুর্ভাগ্য। আমি বললাম না, এটা তো পরিষ্কার ম্যাডাম পরিষ্কার করছেন। আচ্ছা, মানে রেল কিন্তু আরবানের সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু রেলওয়ে, আরবান মানুষের ফ্যাসিলিটি করা। এবং একটা কথা বলি, সেই জায়গায় ওনারা সাধারণ মানুষের কথা চিন্তা করতে গিয়ে যদি হাসপাতালটা নিয়ে আসেন,
এবং সেটাকে অ্যাজ পার রুলস রেগুলেশনের এগেনস্টে গিয়ে তাহলে আমরা কি বলবো আর বলেন, এটা তো দুর্ভাগ্য ছাড়া কিছুই না। আচ্ছা, আমি লাস্টে শেষ করতেছি, হ্যাঁ, আমরা সিআরবি তে পড়ে থাকলে হবে না। আমাদের একটা রিকোয়েস্ট, আমরা সিআরবি নিয়ে কথা বলবো, আমরা প্রবর্তক নিয়ে কথা বলবো, আমরা ফ্লাইওভার নিয়ে কথা বলবো, আমরা স্টেডিয়াম ওপেন পার্ক নিয়ে কথা বলবো। আমাদের বক্তব্য হলো সিআরবি সুদূরে আমাদের একটা যেরকম সিটি বিউটিফুল মুভমেন্ট হয়েছিল, গার্ডেন সিটি মুভমেন্ট হয়েছিল আগেকার দিনে, আমাদের এখন চিটগং এর সিটি বিউটিফুল মুভমেন্ট দরকার। সেটাই আমারও মুভমেন্ট বলতে হ্যাঁ, হ্যাঁ, আরবান স্মার্ট সিটি মুভমেন্ট দরকার, সেটাই যেখানে আমারও তাই। সমস্ত কোনো কিছু করতে গেলেই একটা রুলস রেগুলেশনের মাধ্যমে যেন হয়, নিশ্চয়ই, হ্যাঁ। গভর্নমেন্ট যেন গভর্নমেন্টকে সম্মান করে, অবশ্যই। এটুকুই আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, জাফরিন কিছু বলতে চাইছেন বলে ফেলুন, এরপর আমরা ডক্টর মঞ্জুরুল কিবরিয়া এবং মিনহাজুল আবিদিন আপনাদের কাছে আসতে চাই। এইখানে আসলে আমি যেটা বলি যে প্রথম হচ্ছে রেলওয়ে হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে, এবং যতই এটা অফিসিয়ালি তারা সিডি এর কাছে অনুমোদন নেওয়ার কথা মানে নিতে মনে করে না, তবে এটা কিন্তু ঠিক যে বাংলাদেশ সরকারেরই একটা স্থাপত্য অধিদপ্তর আছে, প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে। সো যেই মাস্টার প্ল্যানই করুক, আমার তো মনে হয় সেন্ট্রালি সেটা অ্যাপ্রুভ হওয়ার একটা ব্যাপার আছে, যেটা আমরা প্ল্যানিং ডিপার্টমেন্টের হেল্প নিতে পারি, স্থাপত্য অধিদপ্তরের হেল্প নিতে পারি। আর আরেকটা ব্যাপার মনে হচ্ছে যে হসপিটাল মানে হসপিটাল বানানোর দায়িত্বটা তো আসলে জানি না, রেলওয়ের তো আসলে হসপিটাল বানানোর রেসপন্সিবিলিটি নাই আসলে। হ্যাঁ, এটা তো ওদের রেসপন্সিবিলিটি পড়ে না, এইটা একটা ব্যাপার। আর সিডিএ একটা চুক্তি করছিল রেলওয়ের সাথে, যখন আমরা সিআরবি ডেভেলপমেন্ট করার চিন্তা করি তখন সিডিএ একটা বলছিল যে এই জায়গাটা উন্মুক্ত এবং সিডিএর প্ল্যান অনুযায়ী এটা আর কি। তো ওরা হয়তো বা ওরা আউটসোর্সিং করছে, জেনা ম্যাডাম যেটা বলছিলেন সেটাও আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম, তো ওরা বললো আমরা আউটসোর্সিং করে মাস্টার প্ল্যান করছি। তো যেভাবেই করুক, কিন্তু কারোর কাছে না কারোর কাছে সবার মাস্টার প্ল্যানই তো একজনের কাছ থেকে আসলে অনুমোদন নিতে হবে, এটি বলতে চাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, জি কিবরিয়া ভাই, আপনি যদি কিছু বলতেন। জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ঠিক শোনা যাচ্ছে। আমি প্রথমেই বিস্তারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চট্টগ্রামের এইটা একটা বার্নিং ইস্যু নিয়ে আজকে একটা ওয়েবিনার আয়োজন করার জন্য। আসলে আমি কোনো বক্তব্য দিতে আসিনি, আমি জাস্ট আপনাদের যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের যেই ইয়াটা দেখলাম এবং ওখানে দেখলাম পেপারটা প্রেজেন্ট করবেন আমাদের শ্রদ্ধেয় জেরিনা আপা, এবং ওইটা দেখেই আমি আসলে চিন্তা করলাম না একটু ঢুকেই আমাদের যে কয়েকজন শ্রদ্ধাভাজন আছেন চট্টগ্রাম নিয়ে চিন্তা করেন, চট্টগ্রামের আরবান প্ল্যানিং নিয়ে চিন্তা করেন, এর মধ্যে জেরিনা আপা একজন, ওনার কথা ওনার বক্তব্যটা শোনার জন্য আসলে আমি ঢুকেছি এখানে, এবং ফেসবুকে লাইভ হলে জানলে হয়তো ফেসবুকেই শুনতাম। আচ্ছা, যাই হোক, আমি এই মুহূর্তে আপনাদের যে টাইটেল, ওই টাইটেল দেখে আমি আসলে একজনের কথা খুবই মনে পড়ছে। এটা হচ্ছে আমাদের কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে যাওয়া চট্টগ্রাম নিয়ে চিন্তা করতেন শামসুল হোসেন, ডক্টর শামসুল হোসেন, ওনার আমি শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। এই ধরনের এই রিলেটেড আমাদের হিস্ট্রিক্যাল যে কোনো বিষয় আসলে কিন্তু ওনার কথায় আমরা একমাত্র চিন্তা করতে পারি। তো আমি সাথে সাথে জেরিনা আপার যখন এই ধরনের বিষয়ের উপর বক্তব্য দিবেন, ওই জন্য আমি আসলে প্রবেশ করি এখানে। তো আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি আপনার বক্তব্য, এবং চমৎকার, অসম্ভব তথ্যবহুল। উনি এমন কোনো সাইট এখানে রাখেন নাই, উনি উপস্থাপন করেন নাই। উনি আরবান প্ল্যানিং থেকে শুরু করে লিগ্যাল সাইট থেকে শুরু করে উনি পরিবেশ থেকে শুরু করে সবগুলো বিষয়ে উনি উপস্থাপন করেছেন। চমৎকার একটা প্রেজেন্টেশন ছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই সমৃদ্ধ হয়েছি। আমি শুধুমাত্র আমি যেহেতু পরিবেশ নিয়ে বা জীববৈচিত্র্য নিয়ে কাজ করি, আমি আমার যেই মতামতটা আমি তুলে ধরতে চাই। আপা অনেকগুলো বলে দিয়েছেন। আমি যেটা বিশ্বাস করি, আমি এই সিআরবিকে আমি আমার দৃষ্টিতে আমি একটা ওপেন স্পেস হিসেবে দেখি। হ্যাঁ, কারণ আমরা বিশ্বের যতগুলো বাসযোগ্য শহর আছে, বড় বড় শহর আছে, প্রত্যেকটা শহর এস্টাবলিশডের জন্য 20 to 30% কিন্তু ওপেন স্পেস থাকতে হবে। এটা কিন্তু যে কোনো বাসযোগ্য শহরের জন্য একটা অবশ্যই করণীয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে সিওয়ারেজ সিস্টেম থাকতে হবে। আমাদের সিওয়ারেজ সিস্টেমও নাই, আমাদের হোয়াইট রোডও নাই, আমাদের বাসযোগ্য ওপেন স্পেস জন্য। আমরা যদি গুগল আর্থে যদি যাই, এখন আমরা গুগল আর্থে দেখলেই পুরা চট্টগ্রাম শহরটা কিন্তু একটা সিমেন্টেড, অর্থাৎ সব বিল্ডিং, শুধুমাত্র একটুকু জায়গা সবুজ আছে, সেটা হচ্ছে সিআরবি। হ্যাঁ, একটুকু জায়গা আমাদের শুধু সবুজ আছে।
সুতরাং এটাকে আমি আমার যেই একাডেমিক দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি, এই কেন এই ওপেন স্পেস দরকার একটা শহরের জন্য। একটা শহরের জন্য ওপেন স্পেস দরকার প্রথমত হচ্ছে পলিউশন কন্ট্রোলের জন্য। আমাদের যেভাবে এয়ার পলিউশন হচ্ছে, যেভাবে সাউন্ড পলিউশন হচ্ছে, এই সাউন্ড পলিউশন এবং এয়ার পলিউশন কন্ট্রোলের জন্য কিন্তু এরকম একটা ওপেন স্পেস অবশ্যই প্রয়োজন। এই ওপেন স্পেস না থাকলে আমাদের পলিউশন, এয়ার পলিউশন বেড়ে যাবে এবং সাউন্ড পলিউশন বেড়ে যাবে। এটা হচ্ছে পলিউশন কন্ট্রোলের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সিআরবি। এরপরে যেটা আমি আমার দেশে, এটা হচ্ছে ইকোসিস্টেম সার্ভিস। আমরা চট্টগ্রাম শহরে আমরা যারা বসবাস করি, এই রকম যদি সবুজ জায়গা না থাকে তাহলে কিন্তু এই শহরের টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাবে। এই টেম্পারেচার কন্ট্রোলের জন্য এরকম একটা ওপেন স্পেস প্রত্যেকটা শহরে কিন্তু বাধ্যতামূলক। এখানে শহর টোটাল প্ল্যানিং এর মধ্যেই থাকে একটা কোন কোন ওপেন স্পেস থাকবে। এই ওপেন স্পেস কেন, আমি সেটাই জাস্ট একটু আলোচনা করছি। ওপেন স্পেস এটা অক্সিজেন প্রোডাকশনের জন্য এরকম একটা ওপেন স্পেস দরকার। অক্সিজেন প্রোডাকশন কি করবে, সেটা আমার বাতাসের যে অক্সিজেন যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কন্ট্রোল করবে এবং আমাদেরকে অক্সিজেন সরবরাহ করবে। এরকম যদি ওপেন স্পেস না থাকে তাহলে শহরে কিন্তু টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ শহরটার বাসযোগ্যতা হারাবে। এটা একটা বিষয়। এরপর আসছে গ্রাউন্ড ওয়াটার। আমাদের যেভাবে যেভাবে গ্রাউন্ড ওয়াটার আমরা উত্তোলন করি, এই যে আমরা টোটাল যে বিল্ডিংগুলো তৈরি করছি, ওই প্রত্যেকটা বিল্ডিংয়ের কিন্তু কোনো ওপেন স্পেস নাই এখানে গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ হওয়ার জন্য। হ্যাঁ, এরকম মানে ওপেন স্পেস রাখা হয় শুধুমাত্র গ্রাউন্ড ওয়াটার রিসার্চ হওয়ার জন্য। এই জন্য কিন্তু আমাদের এই ধরনের ওপেন স্পেস দরকার আছে। এরপরে আসছে অ্যাস্থেটিক এবং কালচারাল আর্টটা, যেটা রিক্রিয়েশনাল ভ্যালু, এইটার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা শহরে একটা ওপেন স্পেস দরকার আছে। যেমন এখানে প্রত্যেক যে এই যে আমরা প্রতিদিন সকালে যে দেখি যারা পঞ্চাশুদ্ধ, যারা একটু বার্ধক্যে যায়, যারা মর্নিং ওয়াক করার জন্য একটা স্পেস খুঁজে, চট্টগ্রামের মধ্যে কিন্তু দ্বিতীয় কোনো স্পেস নেই আর সিআরবি ছাড়া। এবং যারা একটু স্বাস্থ্য সচেতন বা অনেকেই ডায়াবেটিস, এখন আমাদের প্রচুর 60% মানুষের ডায়াবেটিস, হ্যাঁ, তাদের যে সকালে একটু হাঁটা, এটার জন্য একটা ওপেন স্পেস দরকার। অন্য কোথাও আমাদের চট্টগ্রাম শহরে আসলে ওপেন স্পেস নাই। আর এখানে যে আপা অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপা বলছেন, এইখানে কালচারাল প্রোগ্রামগুলো হয়, এখানে মানুষের রিক্রিয়েশনাল যে ভ্যালু, মানুষের যেই একটা মনস্তাত্ত্বিক, আমরা এখন জানি আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরে বসে থেকে আমরা কীভাবে যে মেন্টাল ট্রমার মধ্যে আছি, এরকম একটা ওপেন স্পেসে যদি ঘন্টাখানিক হাঁটতে পারে তাহলে কিন্তু এই যে মেন্টাল ট্রমা, এগুলো কিন্তু অনেকটা রিলিজ হয়। এই সমস্ত বিষয়ে আসলে আমাদের একটা অবশ্যই প্রত্যেক শহরে একটা ওপেন স্পেস দরকার। আমাদের এখানে একজন বলে গেছেন, আসলে আমাদের এখন আন্দোলন করতে হবে, যারা চট্টগ্রাম শহরে আমরা বসবাস করছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বসবাস করবে, আমাদের আন্দোলন করা উচিত এখন একটা স্পেসিফিক ওপেন স্পেস রাখার জন্য। হ্যাঁ, এই কারণগুলো, নাহলে এই শহরকে যদি বাসযোগ্য করতে হয় আমাদের অবশ্যই ওপেন স্পেস দরকার। আর অন্যান্য বিষয়গুলো তো আপা চমৎকার বাবু ফুটে উঠেছেন। আর লিগেল একটা সাইড আমি শুধু আপাকে একটু নোট নেওয়ার জন্য বলবো, সেটা হচ্ছে আমাদের সিবিডির যেটা আমরা সিবিডির যে সিগনেটারি হিসেবে, পার্টি হিসেবে আমাদের রাষ্ট্র 1992-তে আমাদের সিবিডির সিগনেটারি রাষ্ট্র, সেই সিবিডির পার্টি হিসেবে আমাদের সংবিধানের 18 ক ধারায় জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে এবং এটা একটা ইন্টারন্যাশনাল অব্লিগেশন সিবিডির। যেহেতু আমরা পার্টি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের এটার জীববৈচিত্র্য সংরক্ষণ করা, ইকোসিস্টেম সংরক্ষণ করা, এটা কিন্তু অবশ্যই আমাদের দায়িত্ব। এবং এসডিজিতেও এটা একটা বিষয় আছে, যেমন এটা এখন ইকোসিস্টেম রেস্টোরেশন ডিকেড চলছে 2021 to 2030, এদিক দিয়েও কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল অব্লিগেশনের মধ্যে আছি। আমি জাস্ট এই বিষয়গুলো আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, অত্যন্ত ভালো লাগলো। সিবিডিটা কি? সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সিবিডিটা কি? সিবিডি এটা হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আচ্ছা, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যে সিবিডির জন্যই আমাদেরকে কিন্তু সংবিধানের 18 খ ধারাতে এই যে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এটাকে সংবিধানের 18 খ ধারায় সংযুক্ত করা হয়েছে। হ্যাঁ, এটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আমাদের এই যে সিআরবি কনজার্ভ করা। সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে যখন এইটা সংরক্ষণের জন্য যখন এটা প্রয়োগ করতে যাবে, তখন কিন্তু ওরা মাস্টার প্ল্যানকেই গ্রাউন্ড হিসেবে, মানে বেস হিসেবে দেখবে। মাস্টার প্ল্যানে যে কথাগুলো বলা আছে
ওই সিবিডি কিন্তু ওইটাকে অনুসরণ করে এই নিষেধাজ্ঞাটা কিন্তু আরোপ করবে। সেই হিসেবে আমাদের মাস্টার প্ল্যানে যদি না থাকতো তখন হয়তো সিডিবির প্রয়োগের জায়গা থাকতো না। এইটার দিক থেকে আমাদের প্রোটেকশন কিন্তু মোর প্রোটেকশন কিন্তু মাস্টার প্ল্যানটা। আমি একই সাথে আমি শাহিন ভাইকে অভিনন্দন জানাচ্ছি। ওনার যে দীপ্ত কণ্ঠে শুনছি আমরা কিন্তু অনেকটা আশান্বিত হই। আমরা সিআরবি সংরক্ষিত হবে, এইটাই আমরা আশান্বিত। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাই। আমরা আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, জুমে আর যারা আছেন তারা যদি কেউ কিছু বলতে চান এখন একটু বলতে পারেন, তা নইলে আমি আমাদের লাইভে কিছু মন্তব্য এসছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনাকে, এবং সেখান থেকে যদি কিছু আলোচনা করা যায় আর কি। আর কেউ কিছু বলবেন? শাহরিয়ার আহমেদ আছেন এখানে, মাহি আবরার, মিনহাজুল আবেদিন কার দেখছেন ওদের চলে গেছেন মনে হয় আর কি। যদি কেউ কিছু বলতে চান এখন বলতে পারেন। আচ্ছা, আমি লাইভে আমি দেখতে পাচ্ছি আমাদের স্থপতি ফারুক আহমেদ, উনি দেখছেন, উনি একটা মন্তব্য করেছেন না আপার কাছে যে জেরিন আপা যে সমস্ত আইন ও বিধিনিষেধ আছে তা পত্রিকায় প্রকাশ করে জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। তিনি একটা পরামর্শ দিয়েছেন, অনেক জনসাধারণ জানে না হয়তো বিষয়টা। আরেকজন স্থপতি আপনারই সহপাঠী হোসনে আরা রহমান লিখেছেন ওয়েল এক্সপ্লেইনড। এই এক্সপ্লেনেশনটা আসলে দরকার ছিল, এইভাবে ঠিক মানে ধারাবাহিকভাবে বা ধাপে ধাপে সেইভাবে ব্যাখ্যা করা হয়নি, মানে বিচ্ছিন্নভাবে এসছে, আজকে একসঙ্গে আমরা ধারাবাহিকভাবে পেলাম ব্যাপারটা। আলমগীর হক স্বপন আমাদের বন্ধু বিলেতবাসী, সে অনেক কটাই মন্তব্য করেছে, আমি দ্রুত পড়ে শোনাচ্ছি। আসলে আমাদের হিস্টোরিক্যাল প্রিজার্ভেশনের আওতায় বৃক্ষ, নিকেতন, পাহাড় পর্বত, এমনকি শহরের ভেতরের প্রকৃতি সংরক্ষণের জন্য অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরো বলছেন আমাদের স্থপতিদের সঙ্গে ডিসিশন মেকারদের নিবিড় ভাবে একটা প্রায়োগিক যোগসূত্র থাকার প্রয়োজন। এটা কৌশলগত একটা পরামর্শ দিয়েছেন, এটা ব্যক্তিগত কারণে আমাদের মনে গড়ে তোলা দরকার। তিনি আবারও বলেছেন জেরিন আপার সারগর্ভ আলোচনা এবং নগর পরিপালনের নানা দিক তুলে ধরেছেন, তার ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের এখানে যে মূকাভিনয় কর্মী আছেন, বিশিষ্ট প্যান্টোমাইম থিয়েটারের প্রতিষ্ঠাতা রেজওয়ান রাজন, উনি বলছেন আমাদের কি দুর্ভাগ্য যেখানে প্রচলিত আইনেই এই স্থাপনা নির্মাণকে পারমিট করে না, অথচ তা নিয়ে আন্দোলন করতে হচ্ছে। তো এই আপাতত আমরা এই কটা মন্তব্যই পেয়েছি, দেখছেন আরো অনেকে লাইক জানিয়েছেন। তো আমি মনে করি সবগুলোকে মিলিয়ে যদি জেরিন আপা কোনো একটা উপসংহার মন্তব্য রাখতে চান, সেটার ভিতর দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো আজকে। না, আমি তো মানে বললাম তো এইগুলার পরে এই যে কিবরিয়া সাহেব মনে হয় বলছেন যে মানুষজন না বলেছেন যে আগে যে মাহমুদ যে মানুষজন এই আমাদের পরিকল্পনা দলিলে কি আছে না আছে এগুলা না জেনেও কিন্তু মানুষজন প্রোটেস্ট করছে। আর এই জিনিসে পরিকল্পনা দলিলগুলো আমার প্ল্যানিং ডকুমেন্টস যেগুলা পাশ করা, যেগুলা গৃহীত হয়ে গেছে, একটা পরিকল্পনাবিদ কি করে মানুষের মানে জনমানুষের জন্যই তো করে, কারণ একটা মার্কেট ইকোনমি জনমানুষের কথা সমতার জায়গায় ন্যায় বিচারের জায়গাগুলা সলভ করতে পারে না কিংবা প্রাধান্য দেয় না। তো ওইখানেই তো আরবান প্ল্যানার্সরা ঢুকে জনপরিসর গুলা ঠিক করার জন্য, জনগণের সমতার জায়গাটা ঠিক করার জন্য। তাইলে মানুষজন তো অলরেডি রিয়েলাইজ করেছে এই জিনিসগুলা, এইগুলাই তো প্ল্যানিং ডকুমেন্টে আছে। সো এইগুলাই তো আইন। এর মধ্যে এই যে হাজার কথা আমি লিখতে পারতাম, এই হাসপাতাল হলে এই হবে এই হবে এই হবে, এটা তো পরের কথা। আগে তো এখানে হাসপাতাল হবেই না, কারণ দিস ইজ নন কম্পেটেবল, ইনকম্পেটেবল, অসামঞ্জস্যপূর্ণ ডেভেলপমেন্ট, যেটাকে একদম সোজা কথায় যে একটু আগে যে বললো যে আমার জমি আমার হতে পারে, একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমেও জমি ইউ হ্যাভ দ্য রাইট টু ওন ল্যান্ড, কিন্তু ইউ ডু নট হ্যাভ দ্য রাইট টু ইউজ ইট ইন আ ওয়ে ইউ ওয়ান্ট। এটা যে কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্রেও কন্ট্রোলড হয়। তো এই তো কার মাধ্যমে কন্ট্রোলড হয়? যে প্ল্যানিং ডকুমেন্টস এর মাধ্যমে। তারপরে না এটা প্ল্যানিং ওই যে বিল্ডিং কনস্ট্রাকশন আইনে আসবে কত উঁচা কত ফিট কত ছাড়তে হবে, কিন্তু প্ল্যানিং ডকুমেন্টই তো বলে দিবে কি ইউজে দিতে পারবে কিংবা দিতে পারবে না। কেন এটা বলে? কারণ আমার ল্যান্ড ইউজটা যেন ইনকম্পেটেবল না হয়, আমার জনগণকে যেন এটার ইম্প্যাক্ট, আমি যে বিল্ডিংটা করব এটার ইম্প্যাক্ট পড়বে যে চারদিকে নগরে কিংবা তার ওই পরিসরে কিংবা পরিসরের বাইরেও, ওই ইম্প্যাক্টটা যেন এমন না হয় যেন অন্যের অসুবিধা হয় কিংবা নগরের অসুবিধা হয়।
তো একটা হসপিটাল করলে অবশ্যই হবে, এটার তো কোনো মানে এইটার তো কোনো বলাই বাহুল্য এই কথাগুলো, এর জন্য আমি বলি নাই। অনেক শহরে একদম সিটি সেন্টার থেকে বিরাট হসপিটাল সরিয়ে নিচ্ছে জাস্ট বিকজ ওই ইয়েকে ওই যে বললাম ওইটার ইম্প্যাক্টটা এইখানে পড়লে ঠিক হচ্ছে না বলে এরকম হয়েছে। আমার কাছে ছবিও আছে লিসবনের, খুব সুন্দর একটা, হঠাৎ করে দেখাচ্ছে, আমরা একটা আর্কিটেকচারাল ওয়াকে গেছিলাম, তো বললে এই যে দেখছো এখানে এই বিল্ডিংটা, এটা কি, এটা খালি কেন পড়ে আছে? বলছে না, এটা সরিয়ে নিচ্ছে হাসপাতাল, এখানে ইট ডাজ নট মানে উইথ গ্রোথ উইথ ট্যুরিজম সবকিছু এটা মানে ইনকম্প্যাটেবল হয়ে গেছে এই জায়গায়। তো যেখানে সিটি সেন্টার থেকে এরকম হাসপাতাল সরিয়ে নিচ্ছে এইখানে, মানে এই জিনিসগুলা তো বললাম না, এটার অল্টারনেটিভ জায়গাও বললাম না, তোমরা টানেল দিয়ে ওই পাশ সংযুক্ত করছো, পুরা পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, এই যে একটা বিরাট সাউথ চিটাগং, ওইখানে তো একটা ভালো মানের হাসপাতাল নাই, ওইখানে করো। নর্থে হাটহাজারি, আমরা সেকেন্ড অর্ডার টাউন বলছি, ওইখানে করো। সীতাকুণ্ডে করো, রেলওয়ের হাসপাতাল আছে খুব সুন্দর, এখন মেইন রোড চলে গেছে, ওই যে ঢাকা ট্রাঙ্ক রোড যেটা নতুন করেছে, আর ওই রোডটা কিন্তু এখন সিঙ্গুলার একটা হয়ে গেছে, আগের যে রোড যেটার উপরে ওদের আগের সেনেটোরিয়ামটা আছে, চমৎকার একটা সাইট, নদী দেখা যায়, পাহাড় পিছন দিয়ে। তো এইরকম সাইট ছেড়ে তুমি এইখানে কেন আসছো? মানে বিজনেস মোটিভ কত দূর হতে পারে এই জায়গাটা চুজ করার জন্য? তো সেইটাই বলছি, সেই জায়গায় আমাদেরকে আরো সোচ্চার হতে হবে। আমাদের জন অধিকারের জায়গাগুলা এতটাই আমরা ছাড়তে আওয়াজ না তুলতে এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি। না হয় এটা কারো সাহস হওয়ার কথা না এইখানে একটা বলা, যে এইটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এইটার অনুমোদন কেমন করে পায়, এই প্রসেসটা কতটা নির্লিপ্ত আমরা, মানে আমাদের অধিকার নিয়ে আমরা কতটা নির্লিপ্ত যে এইরকম একটা জায়গায় যেতে পারে এই জিনিসটা। ওর তো ফার্স্ট ল্যান্ড ইউজ পারমিশন নিবে, তারপরে না আসবে হাসপাতাল। তো সেই জিনিসগুলো এইটাই আর কি, এই আওয়াজটা কিন্তু আমাদের তুলতে হবে, আরো ভীষণ ভাবে তুলতে হবে। আমার মনে হয় আওয়াজটা উঠেছে এবং এই আওয়াজ সহজে থামবে না, এবং এটা আরো জোরালোই হবে। এবং এটা সিআরবি কে ঘিরে শুধু না, সিআরবি একটা জাস্ট আমাদের সূত্রপাত ঘটালো, এইটাকে ঘিরে শহর কেন্দ্রিক, প্রকৃতি কেন্দ্রিক, মানব কেন্দ্রিক প্রতিটা উদ্যোগের জন্য আমরা এই যে আলম ভাই, এই যে টাইগার পাস, মানে খালি ওই যে ইতিহাস যখন বলে তখন খালি একটা বিল্ডিং কিংবা পরিসরকে সেভ করার ব্যাপার না, গাছ টাছ সবই হতে পারে, কিন্তু একটা রাস্তাও যে হিস্টোরিক্যাল রোডও যে সেভ করতে হয়। টাইগার পাস ইজ আ হিস্টোরিক্যাল রোড, কারণ ওই সময় থেকে এটা ছিল। সিডি এসে এটা চড়া করতে পারে, কিন্তু এটা 1885 থেকেও তো ছিল, কারণ এই পারে ওই পারে দেখেন না সবগুলা টিলার মধ্যে ওই ব্রিটিশ আমলের এসপির বাসা, অমুকের বাংলো। তার মানে এই রাস্তার উপরে তুমি কেমন করে একটা ফ্লাইওভার করো, এটার কি অল্টারনেটিভ নাই? আমরা বলছি আছে, তাইলে ইয়ে করো। আর এটা প্ল্যানিং ডিপার্টমেন্টকে বাইপাস করে কেমন করে এটা হতে পারে, এই ডিসিশন গুলা এই জায়গায় তো আমাদের ধরতে হবে। সিডিএ তো ওর প্ল্যানিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়াররা, আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি যে দে আর ভেরি ইম্পর্টেন্ট এই সিটি যে কোনো বিল্ডিং উন্নয়ন কাজে কিংবা সিটি বিল্ডিং এ, কিন্তু ওদের কাজটা হবে একদম লাস্ট পর্যায়ে, যে তোমাকে এই দিয়েছি, এই হচ্ছে ডিজাইন, এখন তুমি করো, তুমি রড লাগাও, সিমেন্ট লাগাও, কিভাবে, কিন্তু তুমি ডিসাইড করবে না এটা উপর দিয়ে যাবে না, তল দিয়ে যাবে না, এইখান দিয়ে যাবে। এই ডিসিশন হ্যাজ টু বি প্ল্যানার্স, আরবান প্ল্যানার্সদের। তো এইটুকে আমি বলবো যে এই স্পেসটা আমরা ক্রিয়েট করতে পারি না, এইটা এইখানে আমরা আপনি যে রাস্তাটির কথা বললেন, এই রাস্তাটির সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এত সাংঘাতিক ভাবে জড়িত। প্রথম প্রতিরোধ যুদ্ধ কিন্তু রাস্তার পাশে পাহাড় থেকেই মেজর রফিকুল ইসলাম শুরু করেছিলেন। এই যে সোয়াত জাহাজ থেকে অস্ত্র নিয়ে যেটা শহরে আসছিল, প্রথম বাধা এখান থেকে দেওয়া হয়েছিল আর কি। সেই কারণে আরো সোচ্চার হন আলম ভাই, শেষ করে দিচ্ছে কিন্তু ওরা এগিয়ে আসতেছে, তারপরে বলবে ও আমরা তো এখন থামতে পারবো না, নামাতে পারবো না। ওরা কিন্তু দেওয়ানহাটের ওইদিকে, আমরা বলছি ওইখানে নামাও, আমরা এখানে তোমাদেরকে একটা আনসার বলে দিতে পারবো, ইট ইজ ভেরি ইজি। তো সেইটাই আর কি, সেই জায়গাটা আমাদের খুবই দুর্বল। আর চুপি চুপি, এই যে আরেকটা জিনিস, চুপি চুপি করে কেমনে করে জিনিস হয় যে আমরা লাস্ট মোমেন্টে জানি, এটা এক বছর ব্যানারটা না টাঙালে আমরা জানতেও পারতাম না, মানে জানতাম না। আচ্ছা চিন্তা করেন, পাবলিক হিয়ারিং, গণশুনানি, এই ব্যাপারগুলোকে তাহলে রাখতে হবে। এক্স্যাক্টলি, এটার জন্য প্রফেশনাল একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটার জন্য একটা প্রফেশনাল
কার্যক্রম আছে। আমরা বলি মাল্টি সেক্টরাল ইনভেস্টমেন্ট প্রোগ্রামে একটা কোঅর্ডিনেশন, একটা সেক্রেটারি থাকবে, সবাই যা যা করবে ওইখানে ওই সাইটে থাকবে, উন্মুক্ত থাকবে, মানুষ ওইখানে কমেন্ট করতে পারবে, এটা নিয়ে ডিসকাশন হতে পারবে, এটা সেটা। তো ওইটা নাই কেন, চুপি চুপি একটা সাইন হয়ে যায়, পরে আমরা জেনে চিল্লাউল্লা করতে থাকবো, এই করতে থাকবো আমরা সারা জীবন। আচ্ছা আলম ভাই, ভালো কথা মনে হলো, ভালো কথা সেটা মনে হলো। আমার বক্তব্য আপনি ছিল, সেটা এই যে গণশুনানির কথা বললেন, এইটা গণশুনানি কিন্তু এখন বাধ্যতামূলক করা হয়েছে। আমরা যদি আপিল করা যায় যে এই বিষয়ে একটা গণশুনানি করা হোক, এটা কিন্তু একটা বাধ্যবাধকতা আছে আইনগত। আমার মনে হয় যে এই সুযোগটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, এই যে বেলা বা আরো যারা পবা যারা কিছু মামলা করার কথা ভাবছে, তারা তো এই দাবিটা তুলুক। এটা যে কোনো ছোট শহরের টাউন হল মিটিং বলে একটা কালচারের অংশ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নাগরিকরা গিয়ে টাউন হল মিটিং এ বসে আর কি। আর এখানে এত বড় একটা কাজে জানতেও পারছে না। আমার মনে হয় শাহিনা, সেটাও তাহলে আমরা মাথায় রাখবো, এবং যারা আইনি লড়াই যাওয়ার কথা ভাবছেন তাদেরকে ওইটার আমরা পরামর্শ দেবো আর কি। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতো করে তাহলে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। আমি মনে করি এই কথাই শুধু নয়, আমাদেরকে এটাকে কাজে রূপান্তরিত করতে হবে, এবং কাজের জন্য যদি কোনো আন্দোলন, কোনো তৎপরতা প্রয়োজন পড়ে, যেন আমরা সবাই একত্র হতে পারি আবারও আর কি। এটা আমাদের বুঝতেই হবে। শুধু তাই না, এটার ভেতর দিয়ে একটা নতুন ভবিষ্যতের জন্য সূত্রপাত হয়, যে আমাদের নগর আমাদেরকে ছাড়া আর কেউ মানে এটাকে নয় সে যেন করতে না পারে আর কি। তো জেনাব, আপনাকেও ধন্যবাদ এটাকে কষ্ট করে তৈরি করার জন্য। এটা একটা দলিল হয়ে থাকলো, এটা আমি মনে করি আমরা যে কোনো প্রয়োজনে ব্যবহারও করতে পারবো, কাউকে দিতেও পারবো, আমাদের নিজস্ব শিক্ষার জন্য, সচেতনার জন্য। এছাড়া ফেসবুকে তো থাকলো, ইউটিউব চ্যানেলও থাকবে, তাহলে এটার জন্য আরো আমরা প্রচার এবং প্রসার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং কল্যাণ কামনা করে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে দিতে যাচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ ভাই। ধন্যবাদ।